আসসালামু আলাইকুম। লাইভ এমসিকিউ বাংলা বিশেষ ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাহিত্যের উপর সর্বশেষ ক্লাস এবং আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ এবং সেই সাথে আজকের ক্লাসের একটা নতুনত্ব নিয়ে এসেছি, সেটা হলো আজকের ক্লাসের শেষে আমরা কিছু এমসিকিউ অ্যাড করেছি যেগুলো বিগত সালের প্রশ্নের মধ্যে বা বিগত সালের বিভিন্ন পরীক্ষার মধ্যে এসেছে। তো বরাবরের মতো আজকের ক্লাসে আপনাদের সাথে মেন্টর হিসেবে আছি আমি মোহাম্মদ সামিউল আলম, প্রভাষক, বাংলা, রাঙ্গামাটি সরকারি কলেজ। আজকের ক্লাসটা আমাদের 9 নম্বর ক্লাস। এটা কিন্তু আপনাদের সিলেবাসভুক্ত বা আপনাদের যে শিডিউল দেওয়া হয়েছে সিলেবাসে, সেই সিলেবাসের বাইরে গিয়ে এটা অতিরিক্ত একটা ক্লাস দেওয়া হয়েছে এবং এই ক্লাসটা নিয়ে হয়তো আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে কাব্য সাহিত্য, নাট্য সাহিত্য। আমাদের ক্লাসগুলো মিলানোর সুবিধার্থে আজকের ক্লাসটা একটা অতিরিক্ত ক্লাস দেওয়া হয়েছে। আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে রয়েছে আমাদের খুব গুরুত্বপূর্ণ পল্লীকবি জসিমউদ্দিনের সাহিত্য, বিশেষত তার কাব্য সাহিত্যগুলো নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি আমাদের বিহারীলাল চক্রবর্তী, যেটা পিএসসি সিলেবাসভুক্ত আমাদের রাইটার। এছাড়াও আমাদের দীনবন্ধু মিত্র, যিনি নাট্যকার হিসেবে বিশেষভাবে পরিচিত, সেই দীনবন্ধু মিত্র নিয়ে আলোচনা করব। এবং তার পাশাপাশি আমাদের সিলেবাস বহির্ভূত বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যিক, অর্থাৎ আমাদের অনার্স এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ রাইটারের বইগুলো পড়ানো হয়, সে সকল রাইটার বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো আমাদের প্রায় সময় পরীক্ষার মধ্যে আসে। তেমন গুরুত্বপূর্ণ কয়েকজন সাহিত্যিকদের নিয়ে আলোচনা করব। এবং সর্বশেষ আমাদের বিগত সালের যে এমসিকিউ বিভিন্ন পরীক্ষার মধ্যে এসেছে, আপনাদের প্র্যাকটিস করার সুবিধার্থে আমরা এখানে কিছু এমসিকিউ আপনাদের সাথে এখানে অ্যাড করেছি এবং সাথে সাথে এমসিকিউর মধ্যে কিছু প্রশ্ন আমি আপনাদেরকে দেখাই দিব, যেগুলো আপনাদের পড়তে হবে। তো আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাসটা। বিশাল একটা ক্লাস, তা আপনারা আশা করি বরাবরের মতো আজকের ক্লাসটা খুব উপভোগ্য করবেন। আমি আজকের ক্লাসের প্রথম যে রাইটার জসিমউদ্দিন নিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করছি। আমাদের প্রথম যে রাইটার, সে রাইটারের নাম হলো জসিমউদ্দিন। তবে এখানে আপনাদের একটা বিষয় বলি, সেটা হলো জসিমউদ্দিনের নামটা কিন্তু এটাই হবে, জসিমউদ্দিন, এটা মনে রাখবেন। এখানে হয়তো অনেকগুলো আমাদের টাইপিং এর কারণে উদ্দিনটা দয় হয়ে গেছে, কিন্তু এটাই হলো সঠিক, জসিমউদ্দিন। তো জসিমউদ্দিনের জন্ম 1903 সালে এবং মৃত্যু হলো 1976 সালে। আমাদের কাজী নজরুলের সময়কালীন সময়ে তিনি মৃত্যুবরণ করেছেন। তো বাংলা সাহিত্যে জসিমউদ্দিন হলো এমন একজন ব্যক্তিত্ব, যিনি আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম এবং পূর্ণাঙ্গ আধুনিক কবি। অর্থাৎ তিনি আবহমান আমাদের বাংলার যে লোকজ সংস্কৃতি, গ্রাম বাংলার আমাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে কাব্যের মধ্যে উপাদান নিয়ে তিনি তার সাহিত্য রচনা করেন এবং একই সাথে তিনি আধুনিক কবিদের অন্তর্ভুক্ত ছিলেন। অর্থাৎ 30-উত্তর দশকের সময় বাংলা সাহিত্যের লোকজ উপাদান নিয়ে যে সকল কবি রচনা করেছেন তার কাব্য, তার মধ্যে জসিমউদ্দিন ছিল পুরোদা এবং তিনি হচ্ছেন তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একজন কবি। বাংলার লুকায়িত যে সংস্কৃতি, সেই লুকায়িত সংস্কৃতিগুলোর বাস্তব প্রতিচ্ছবি তিনি কবিতার মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং এই প্রতিচ্ছবি উপস্থাপনের মাধ্যমে তিনি বাংলার লুকায়িত সংস্কৃতিকে আরও জীবন্ত এবং সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন। এ কারণে তিনি বাংলা সাহিত্যে পল্লীকবি নামে খ্যাত। আমরা জানি জসিমউদ্দিনকে পল্লীকবি হিসেবে আখ্যায়িত করা হয়। ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূলধারাটিকে তিনি নগর সভার মধ্যে উপস্থাপন করে তার কৃতিত্ব স্থাপন করেন। তার রচনায় বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্ট নিদর্শনগুলো অন্যতম। বাংলার জীবনের আবহ সহজ সরল উপমা, শব্দ এবং চিত্রের মাধ্যমে তার কাব্যে অসাধারণ মূর্ত হয়ে ওঠে। মনে রাখবেন, আমাদের বাংলা যে লোকজ সংস্কৃতি, সেই লোকজ সংস্কৃতির মধ্যে উপমা, রূপক, উৎপ্রেক্ষা এবং শব্দ ব্যবহারে সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে জসিমউদ্দিনের। তার উপমা, রূপক বা উৎপ্রেক্ষা ব্যবহারকে সবচেয়ে বড় কৃতিত্বকার এটা হলো পল্লীকবি জসিমউদ্দিনের। তাহলে আমরা যখন জসিমউদ্দিনের সাহিত্যকর্মগুলো নিয়ে আমরা আলোচনা করব, তখন আমাদের দুইটা বিষয় খেয়াল রাখতে হবে, একটা হলো রবীন্দ্রনাথ, একটা হলো কাজী নজরুল। আমরা জানি জসিমউদ্দিন যখন বাংলা সাহিত্যে প্রবেশ করেন, তখন 20 শতকের তৃতীয় দশকে তিনি বাংলা কাব্যের ভুবনে প্রবেশ করেন। তখন রবীন্দ্র বৃক্ষের ছায়া বিশ্বময় এবং নজরুলের জনপ্রিয়তা তৎকালীন সময়ে সবাইকে ছাড়িয়ে আকাশ ছোঁয়ায় সমাসীন। এর মধ্যে শুরু হলো রবীন্দ্রনাথের সর্বগ্রাসী যে প্রভাব, অর্থাৎ আমাদের যে রবীন্দ্রনাথের রোমান্টিসিজমের যে প্রভাব, সেই রোমান্টিসিজমের প্রভাবের বিরুদ্ধে একঝাঁক কবি তারা কি করেছেন, বিদ্রোহ সূচনা করেছেন। যে কবিদেরকে আমরা 30-এর দশকের কবি, অনেকে আবার কল্লোল যুগের কবি হিসেবে আখ্যায়িত করা হয়। তো সে কবিদের মধ্যে বা সে আন্দোলনের মধ্যে পাশ কাটিয়ে বা সে আন্দোলনের মধ্যে যারা অন্যতম ছিলেন, তাদের মধ্যে ছিলেন মহিদুলাল মজুমদার,
যতীন্দ্রনাথ সেনগুপ্ত, প্রেমেন্দ্র মিত্র, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, বিশ্বদেব অমিয় চক্রবর্তী প্রমুখ শক্তিশালী কবি। অর্থাৎ এই কবিদের মাধ্যমে তারা রবীন্দ্রনাথের যে রোমান্টিসিজম, সেই রোমান্টিসিজমের বিরুদ্ধে গিয়ে তারা একটা প্রতিবাদী লেখক বা প্রতিবাদী লেখক গোষ্ঠীর সূচনা করেছিলেন। তাদের যে আন্দোলন, এই আন্দোলনটা শুধু তৎকালীন সময়ে এটা আস্ফালন মাত্র ছিল না, বরং এটা ছিল উপযুক্ত শক্তির দ্বারা সমর্থিত। ঠিক সেই সময়ে তাদের পাশ কাটিয়ে বাংলা সাহিত্য অঙ্গনে পল্লীর লোকজ উপাদান নিয়ে আবির্ভূত হন পল্লীকবি জসীমউদ্দীন, এবং তিনি দীপ্তকণ্ঠে ঘোষণা করেন, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট ভাই। তাহলে এই যে তার উদ্দীপ্ত চিন্তা বা তার উদ্দীপ্ত আহ্বান, এই আহ্বানের মাধ্যমে তিনি তৎকালীন গ্রামের মেঠোপথ, ডুলকমলি মারানো পথের কথা সাহিত্যের মধ্যে প্রবেশ করেছেন খুব সুনিপুণ চিত্র উপমা রূপকের মাধ্যমে। তিনি বাংলা সাহিত্যে প্রবেশ করেছেন দুরাগত রাখালের বংশীধ্বনি ন্যায়, এবং যদিও সেই সময়টা সেই বংশীধ্বনির জন্য প্রস্তুত ছিল না। তাহলে আমরা একটু জসীমউদ্দীনের পরিচয় সম্পর্কে আমরা একটু দেখি, এটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং এই পার্টটা হচ্ছে আপনারা খুব ভালো করে একটু রিডিং পড়ে নেবেন। রিডিং পড়ার মাধ্যমে এখান থেকে আপনারা কিন্তু অনেক অজানা বিষয়গুলো আশা করি জানতে পারবেন। আমরা একটু দেখি জসীমউদ্দীন। আমরা জানি জসীমউদ্দীন 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পূর্ণ নাম ছিল মোহাম্মদ জসীমউদ্দীন মোল্লা, হলেও তিনি জসীমউদ্দীন নামে অধিক পরিচিত। তার বাবার বাড়ি ছিল একই জেলার গোবিন্দপুর গ্রামে, যেটা বর্তমানে আম্বিকাপুর নামে পরিচিত, এবং তার বাবার নাম ছিল আনসারউদ্দিন মোল্লা, এবং তিনি পেশায় ছিলেন একজন স্কুল শিক্ষক, এবং তার মায়ের নাম ছিল আমিনা খাতুন উর্ফে রাঙাছুট। আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে রচিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি ছিলেন পল্লীকবি জসীমউদ্দীন। এছাড়াও তিনি বাঙালি জাতিসত্ত্ব বিকাশের একজন গূঢ় সমর্থক ছিলেন। তিনি 1966 সাল থেকে 1971 সাল পর্যন্ত আমাদের জাতিসত্তা বিকাশের যে আন্দোলন, সেই আন্দোলনের একজন পূর্ণ সমর্থক ছিলেন জসীমউদ্দীন। এছাড়াও তিনি সমাজতন্ত্রের একজন সমর্থক ছিলেন, যেটা আমরা তার যে ভ্রমণ কাহিনীগুলো রয়েছে, সেই ভ্রমণ কাহিনীগুলো পড়ানোর সময় আমরা একটু এটা বিশেষভাবে এটা আলোচনা করব। তো জসীমউদ্দীন, আমরা জানি জসীমউদ্দীনের, অনেকে হয়তো জানে যে জসীমউদ্দীনের প্রথম কবিতা কবর, কিন্তু জসীমউদ্দীন কবর কবিতার আগে কিন্তু একটা কবিতা রচনা করেছিলেন। তিনি 1921 সালে মুসলিম ভারত পত্রিকায় তার প্রথম কবিতা মিলনের গান প্রকাশিত হয়, যা তার প্রথম প্রকাশিত কবিতা। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবেন যে জসীমউদ্দীনের প্রথম কবিতা কিন্তু মিলনের গান। যদি মিলনের গান দেওয়া না থাকে, যদি কবর কবিতা দেওয়া থাকে, তাহলে কবর কবিতা দিতে হবে। আর যদি কবর কবিতা দেওয়া থাকে, মিলনের গানও দেওয়া থাকে, তাহলে দুইটাই কিন্তু দিতে হবে, তাহলে মিলনের গানটা কিন্তু দিতে হবে। তো কবি যখন এটা একাদশ হবে, অর্থাৎ দশম শ্রেণী পাশ হয়ে কবি যখন একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন, একাদশ শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় কবির কবর কবিতাটি প্রকাশিত হয়, এবং এই কবর কবিতাটি তৎকালীন সময়ে যে প্রবেশিকা, সেই প্রবেশিকা শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়। এই কবিতাটি 1926 সালে তিনি কল্লোল পত্রিকায় প্রকাশিত করেন, কল্লোল পত্রিকা 3য় সংখ্যায় প্রকাশিত করেন, যেটা আমাদের 25তম বিসিএসে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। এবং কবর কবিতা যখন তিনি রচনা করেন, তখন এই কবর কবিতাটি কিন্তু তৎকালীন সময়ে মাধ্যমিক পর্যায়ে প্রবেশিকা যে পরীক্ষা, সেই প্রবেশিকা শ্রেণীতে কিন্তু এটা অন্তর্ভুক্ত হয়। এবং এটি 1335 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা সিলেকশনের মধ্যে স্থান পায়। এই কবিতাটি কিন্তু মাত্রাবৃত্ত ছন্দে রচিত, এবং এই কবিতাটি তিনি তার প্রথম যে কাব্যগ্রন্থ রাখালি কাব্যগ্রন্থ, যেটা 1927 সালে প্রকাশিত হয়, সেই রাখালি কাব্যগ্রন্থের মধ্যে তিনি অন্তর্ভুক্ত করেন। এই কবিতাটি মোট চরণ সংখ্যা ছিল 118টি। তো কবিতাটির মধ্যে আমাদের প্রিয়জন হারানোর যে একটা বেদনা, এই বেদনার একটা চিত্র কিন্তু ফুটে তোলা হয়েছে। 1931 সাল থেকে 1937 সাল পর্যন্ত তিনি দীনেশচন্দ্র, কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন অধ্যাপক দীনেশচন্দ্র সেনের সহায়তায় তিনি লোকসাহিত্য সংগ্রাহক হিসেবে কাজ করেন। এবং আমরা জানি যে জসীমউদ্দীনের পল্লীকবি পরিচয়ের বাইরেও কিন্তু তিনি একজন লোক সংগ্রাহক ছিলেন। তিনি পূর্ববঙ্গ গীতিকার একজন সংগ্রাহক। তিনি সর্বমোট প্রায় 10,000-এরও বেশি লোকসঙ্গীত সংগ্রহ করেছেন, যার কিছু অংশ তিনি তার যে সঙ্গীত, যে সংকলন, জারিগান এবং মুর্শিদা গানের মধ্যে তিনি স্থান দিয়েছেন। 1933 সালে, এই সালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। 1933 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ডক্টর দীনেশচন্দ্র সেনের অধীনে তিনি রামতনু লাহোরী গবেষণা সহকারী পদে যোগদান করেন। তিনি দীনেশচন্দ্র সেন জসীমউদ্দীনকে
রামতনু লাহিড়ী গবেষণা সহকারী হিসেবে নিয়োগদান করে মূলত লোকসাহিত্যের যে সংগ্রাহক বা লোকসাহিত্য সংগ্রহের যে কাজ, অর্থাৎ এটা ছিল একটা প্রজেক্টের, আমরা যে প্রজেক্ট বলি সে প্রজেক্টগুলো একটা কাজ। এই প্রজেক্টের অধীনে কিন্তু চন্দ্রকুমার দে কাজ করেছিল এবং চন্দ্রকুমার দে কিন্তু লোকসাহিত্য সংগ্রহের ক্ষেত্রে সবচেয়ে বেশি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার পাশাপাশি কিন্তু জসীমউদ্দিনও এই রামতনু লাহিড়ীর একজন গবেষণা সহকারী হিসেবে কাজ করেছেন এবং তিনি আমাদের যে ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা, এই গীতিকাগুলো সংগ্রাহক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থায়নে ডক্টর দীনেশচন্দ্র সেনের অনুকূলে তিনি ময়মনসিংহ গীতিকার যে মহুয়া পালা রয়েছে সেই মহুয়া পালাটি তিনি সংগ্রহ করেন। তাহলে এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে মহুয়া পালাটার সংগ্রহ করেছেন পল্লীকবি জসীমউদ্দিন। 1938 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন এবং 1944 সালে তিনি প্রভাষণা ছেড়ে, অর্থাৎ তিনি শিক্ষকতা ছেড়ে তৎকালীন তথ্য এবং সম্প্রচার বিভাগে যোগ দেন এবং অবসরের আগ পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠানে চাকরি করেছেন। 1962 সালে তিনি এই প্রতিষ্ঠান থেকে অবসর গ্রহণ করেন। এরপরে 1969 সালে পল্লীকবি জসীমউদ্দিনকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করেন। এটা কিন্তু সালটা মনে রাখতে হবে, এটা আমাদের পরীক্ষার মধ্যে অনেকবার আসছে যে পল্লীকবি জসীমউদ্দিনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট ডিগ্রি প্রদান করেন এবং কত সালে। তার রচিত গ্রন্থ বাঙালি হাসির গল্প, ইউরোপীয় ভাষায় এটা ফক টেলস অফ বাংলাদেশ ভাষায় অনুদিত হয়। তাহলে যদি প্রশ্ন করা হয় জসীমউদ্দিনের কোন গ্রন্থটি ইউরোপীয় ভাষায় ফক টেলস অফ বাংলাদেশ নামে অনুদিত হয়, উত্তর হবে বাঙালির হাসির গল্প। তাহলে জসীমউদ্দিনের কাব্যের বেশিরভাগ কবিতা, অর্থাৎ তার কাব্যের বেশিরভাগ অংশ জুড়ে কিন্তু আখ্যান কাব্য রয়েছে। এই আখ্যান কাব্যগুলো রচনার ক্ষেত্রে তিনি লোকজ বৈশিষ্ট্যকে প্রাধান্য দিয়েছেন। তাহলে আমরা জসীমউদ্দিনের আখ্যান কাব্যগুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা হয়তো অনেকে জানি যে জসীমউদ্দিন আখ্যানমূলক কাব্য রেখেছেন, তবে তার আখ্যানমূলক কাব্যের সংখ্যা হলো 4টি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নকশিকাঁথার মাঠ। এই 4টা হলো নকশিকাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, সকিনা এবং মা যে জননী কান্দে। এখানে সালগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আচ্ছা, একটা বিষয় বলি, সেটা হলো আপনারা দেখবেন যে আমাদের কাব্য সাহিত্যের মধ্যে অন্তর্গত জসীমউদ্দিনের নামটা কিন্তু রয়েছে, সিলেবাসের মধ্যে দেখবেন। তাহলে এখানে আপনাকে জসীমউদ্দিনের যে কাব্যগ্রন্থগুলো রয়েছে সেই কাব্যগ্রন্থগুলো খুঁটিনাটি বিষয়গুলো ভালো করে জানতে হবে এবং এই কাব্যগ্রন্থগুলোর সাল, চরিত্র, বৈশিষ্ট্য, উপমা বা বিদেশি সাহিত্যের সাথে কোনটা সামঞ্জস্যপূর্ণ রয়েছে, কাব্যের ত্রুটি, এই বিষয়গুলো জানতে হবে। তো আজকের লেকচারের মধ্যে আমি এই বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা এগুলো ভালো করে একটু অবজারভেশন করে একটু নিজেরা যখন রিডিং করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন এবং যখন আপনারা এমসিকিউ করতে যাবেন তখন আপনারা এটা ভালোভাবে বিষয়টা উপলব্ধি করতে পারবেন। তাহলে আমরা যদি প্রশ্ন করি যে জসীমউদ্দিনের আখ্যানমূলক কাব্য কয়টি, জসীমউদ্দিনের আখ্যানমূলক কাব্য হলো 4টি। একটা হলো নকশিকাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, সকিনা এবং মা যে জননী কান্দে। তাহলে জসীমউদ্দিনের আখ্যান কাব্যের সাথে অন্যান্য যে রাইটার, সেই রাইটারের আখ্যান কাব্যগুলোর একটা সামান্য বৈচিত্র্য রয়েছে। অর্থাৎ আমাদের অন্যান্য যে আখ্যান কাব্যগুলো, সে আখ্যান কাব্যগুলোর যে মৌলিক উপাদানগুলো, এই মৌলিক উপাদানগুলো দেখা যায় যে ধর্মকেন্দ্রিক যে চরিত্রগুলো বা ইতিহাস কেন্দ্রিক যে চরিত্রগুলো, এই চরিত্রগুলো থেকে চয়ন করা হয়েছে। কিন্তু জসীমউদ্দিনের আখ্যান কাব্যের মূল উপাদান কিন্তু লোকজ, অর্থাৎ গ্রামীণ যে লোকজ যে উপাদান, সেই উপাদান থেকে নেওয়া, অর্থাৎ আমাদের যে গ্রামীণ পটভূমি থেকে নেওয়া। তাহলে জসীমউদ্দিনের আখ্যান কাব্যের মূল উপাদান কি? মূল উপাদান হলো লোকজ উপাদান। তাহলে অন্যান্য যে আখ্যান কাব্যগুলো, এই আখ্যান কাব্যগুলোর মধ্যে আমরা দেখি ধর্মগ্রন্থ বা ধর্মীয় সম্পর্কিত কাহিনী নিয়ে আখ্যান কাব্যগুলো রচনা করা হয়েছে। তিনি 1976 সালে মারা যান। সমকালীন সময়ে মারা যান কে? আমাদের কাজী নজরুল ইসলাম। আচ্ছা, এবার আমরা একটু দেখি জসীমউদ্দিনের সাহিত্য। আমরা শুরুতে বললাম যে জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত কবিতার নাম ছিল মিলনের গান এবং জসীমউদ্দিনের সর্বাধিক বিখ্যাত যে কবিতা, সেই কবিতাটা ছিল কবর, যা 1925 সালে কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। অর্থাৎ আমরা শুরুর দিকে আলোচনার মধ্যে বলেছিলাম রবীন্দ্রনাথ যে ইজমের প্রভাবের বিরুদ্ধে গিয়ে যে সকল লেখক কলম ধারণ করেছেন, সেই লেখকদেরকে মূলত কল্লোল গোষ্ঠী লেখক হিসেবে আখ্যায়িত করা হয়। তারা 30-এর দশকের কবি হিসেবে পরিচিত। সেই কল্লোল পত্রিকায় কিন্তু জসীমউদ্দিনের প্রথম যে বিখ্যাত যে কবর কবিতা, সেই কবিতাটি এই কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়।
এই কবিতার মধ্যে কবির প্রতিভার যে বিকাশ, সেই বিকাশ ঘটে ছাত্রজীবী। তিনি একাদশ শ্রেণীর ছাত্র থাকাকালীন সময়ে মূলত তার এই কবর কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত করা হয়। তাহলে এই কবিতাটি 118টি পংক্তি নিয়ে এবং মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তাহলে কবিতাটি হচ্ছে রাখালি কাব্যগ্রন্থের অন্তর্গত। তাহলে আমরা একটু দেখি জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত গ্রন্থগুলো কি কি। জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হলো রাখালি। এখানে আপনাদের তিনটা বিষয় মনে রাখতে হবে। একটা হলো, যদি প্রথম প্রকাশিত কবিতার নাম বলা হয় তাহলে দিবেন মিলনের গান, যদি মিলনের গান না থাকে তাহলে হবে কবর। আর কাব্যগ্রন্থ বললে হবে রাখালি, যেটা 1927 সালে প্রকাশিত হয়। এছাড়া প্রথম প্রকাশিত নাটক ছিল পদ্মাপার 1950 সালে। প্রথম প্রকাশিত সাহিত্য ছিল চলে মুসাফির। প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ জারিগান। প্রথম প্রকাশিত এবং একমাত্র উপন্যাস ছিল বোবা কাহিনী। এবং প্রথম গানের বই বা গানের সংকলন যেটা ছিল সেটা ছিল রঙ্গিলা নায়ের মাঝি। তাহলে এই যে প্রথম প্রকাশিত এই জিনিসগুলো, বিষয়গুলো একটু আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন। এবার আমরা একটু আসি জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ নিয়ে। জসীমউদ্দীনের প্রথম যে কাব্যগ্রন্থ, আমি বললাম আপনাদেরকে যে আমাদের কাব্যগ্রন্থগুলো কিন্তু খুঁটিনাটি বিষয়গুলো ভালো করে জানতে হবে, কারণ আপনাদের কাব্য সাহিত্যের মধ্যে কিন্তু জসীমউদ্দীনের নামটা রয়েছে। তো আমরা একটু খুঁটিনাটি বিষয়গুলো একটু দেখি। জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হলো রাখালি, যা 1927 সালে কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। 68 পৃষ্ঠার এই বইটিতে মোট 19টি কবিতা স্থান পেয়েছে, যার মধ্যে কয়েকটি কবিতা হলো গানের সুরে লেখা। তাহলে মনে রাখবেন জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ গানের সুরে লেখা, উত্তর হবে রাখালি কাব্যগ্রন্থ। এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। তাহলে এই কবিতার যে বিষয়বস্তুর মূল ছিল গ্রামীণ জীবন, কিন্তু তিনি যে প্রকাশ করেছেন এই প্রকাশের ভঙ্গি ছিল আধুনিক। অর্থাৎ তিনি কিন্তু পল্লীর অন্যান্য যে কবিগুলো রয়েছে যারা অশিক্ষিত, এই শিক্ষিত কবিদের মতো কিন্তু তিনি পল্লী কবি ছিলেন না, তিনি ছিলেন আধুনিক কবি। কিন্তু তার লেখার উপাদানগুলো লোকজ হওয়ার কারণে তাকে পল্লী কবি হিসেবে আখ্যায়িত করা হয়। তিনি তার লেখার মধ্যে অতি সাধারণ গ্রামীণ জীবনচিত্র অসাধারণ নৈপুণ্যের মাধ্যমে তার লেখাচিত্রের মধ্যে তুলে ধরেছেন, এবং এই নৈপুণ্যের মাধ্যমে তিনি আমাদেরকে গ্রামের সাথে খুব সরাসরি গভীর অন্তরঙ্গভাবে পরিচয় করে দিয়েছেন। তো রাখালি কাব্যগ্রন্থের কবিতাগুলো কবির পল্লী জীবনের যে অনুষঙ্গ, সেই অনুষঙ্গ নিয়ে লেখা, এবং কিছু কিছু কবিতা ছিল কাহিনী ধর্মী। তো তিনি তার প্রত্যেকটা কবিতার মধ্যে খুব ছোট ছোট পরিসরের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ গল্পের একটা চিত্র কিন্তু তিনি এই রাখালি কাব্যগ্রন্থের মধ্যে তুলে ধরেছেন। এবং গল্প উপন্যাসের মতো এই কবিতার প্রত্যেকটা কবিতা শুরু হয়ে এটা ঢালপালা মেলেছে বিশাল বিস্তৃত অঙ্গনে, এবং এই প্রত্যেকটা কবিতা শেষ হয়েছে পরিণতি বর্ণনার মাধ্যমে। অর্থাৎ এই কবিতাটা গল্প বা উপন্যাসের মধ্যে শুরু হয়েছে এবং বিস্তৃত ঢালপালা মিলেছে, এবং ক্লাইম্যাক্সের পরে কবিতাগুলো একটা পরিণতির দিকে গিয়েছে। তাহলে মনে রাখবেন যে আমাদের রাখালি কাব্যগ্রন্থের বেশিরভাগ কবিতা কিন্তু শেষের দিকে আমাদের পরিণতি লক্ষ্য করা যায়। তাহলে কবর এই কবিতার অন্তর্গত নয়, বরং জসীমউদ্দীনের যে সকল কবিতাগুলো রয়েছে এই কবিতার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি কবিতা। একজন বৃদ্ধ দাদু তার সরল এবং প্রাঞ্জল ভাষায় বর্ণনার মাধ্যমে তিনি কবর কবিতাটি বর্ণনা করেছেন, এবং এই কবর কবিতাটি বর্ণনার মাধ্যমে মূলত কবি তৎকালীন সময়ে যে মানুষের, অর্থাৎ আমাদের যে সাধারণ মানুষের, গ্রামের যে সাধারণ মানুষের যে একটা অন্তর্বেদনা বা মর্মবেদনার চিত্র কিন্তু তিনি তুলে ধরেছেন। এবং এই কবিতা রচনার মাধ্যমে কবিতাটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতার আসনে অলঙ্কিত করা হয়, যাকে আমরা ইংরেজিতে ড্রামাটিক মনোলগের সাথে তুলনা করতে পারি। তাহলে কবর কবিতার মধ্যে যে বৃদ্ধর যে একটা ভাবভঙ্গি, অর্থাৎ উত্তম পুরুষের বৃদ্ধ যে তার প্রকাশভঙ্গিটা প্রকাশ করেছেন, যেটা ইংরেজি সাহিত্যে ড্রামাটিক মনোলগের সাথে সাদৃশ্যপূর্ণ, এটা একটু মনে রাখতে হবে। তাহলে রাখালি শিরোনামের লেখা তার যে রাখালি কবিতা, সেই কবিতাটির মধ্যে তিনি গ্রামের রাখাল ছেলের মধুর প্রেম কাহিনীর কথা বর্ণনা করেছেন, কিন্তু এই প্রেমের শেষ হয় বিচ্ছেদের মাধ্যমে। পরবর্তীতে মা এবং পল্লী জননী কবিতায় বর্ণিত হয়েছে চিরায়িত মাতৃস্নেহের একটি স্বরূপ। অর্থাৎ আমাদের গ্রামের যে মায়েদের সন্তানের প্রতি যে একটা মাতৃস্নেহ, সেই মাতৃস্নেহের একটা স্বরূপ বর্ণনা করা হয়েছে এই দুইটা কবিতার মধ্যে। একটা হলো মা, একটা হলো পল্লী জননী। এছাড়াও পাহাড়িয়া কবিতায় বর্ণনা করা হয়েছে শুদ্ধতম প্রেমের কাহিনী, যেখানে মৃত্যু পদযাত্রী বালিকার প্রেমে পড়েছিল যুবক। তাহলে গানের সুরে লেখা এই সকল কবিতাগুলোতে গ্রামীণ জীবনের বিরহে চিরন্তর সুর বেজে উঠেছে।
এবং বেশিরভাগ কবিতা, আমি শুরুতে বললাম যে বেশিরভাগ কবিতা কিন্তু করুণ পরিণতির মাধ্যমে শেষ হয়েছে। যদি এখানে করুণ পরিণতি লক্ষ্য করা যায়, তবে এখানে যে চরিত্রগুলো রয়েছে এই চরিত্রগুলোর পারস্পরিক সম্পর্ক এবং পারস্পরিক ভালোবাসার জুড়ে বেদনার গল্প এখানে মধুর হয়ে আমাদের কানের মধ্যে শ্রবণযোগ্য হয়ে উঠেছে। তো রাখালি কাব্যগ্রন্থের মধ্যে তিনি দুই ধরনের ছন্দ ব্যবহার করেছেন, একটা ছিল স্বরবৃত্ত ছন্দ, একটা হলো মাত্রাবৃত্ত ছন্দ। তার সরল ছন্দ বিন্যাসে কবিতাগুলো আরো বেশি আমাদের সামনে উপভোগ্য হয়ে উঠেছে। তো শব্দের ব্যবহারে কবি এখানে নৈপুণ্য দেখিয়েছেন। এই কবিতায় কবির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই কবিতার মধ্যে তিনি একই সাথে সাধু ভাষার প্রয়োগ করেছেন, আবার একই সাথে তিনি চলিত ভাষার প্রয়োগ করেছেন। একই সাথে তিনি লোকজ উপাদানের, আমাদের যে আঞ্চলিক যে শব্দ, আঞ্চলিক শব্দেরই সামান্য লোকজ উপাদানের মাধ্যমে ব্যবহার করেছেন, আবার এখানে তিনি বিদেশি শব্দেরও প্রয়োগ করেছেন। তাহলে আমরা সাধু ভাষার প্রয়োগের মধ্যে একটা দেখি পল্লীজননী কবিতার মধ্যে, যে কবি বলছেন যে রুগ্ন ছেলের শিয়রে বসিয়া একলা জাগিছে মাতা। আবার চলিত ভাষার মধ্যে আমরা দেখি যে দাদুর বর্ণনা, যে দাদু বলছেন কি, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। তাহলে এই যে একদিকে একই কবিতার মধ্যে তিনি সাধু ভাষার প্রয়োগ করছেন, আবার চলিত ভাষার প্রয়োগ করেছেন। তাহলে লেখকের যে একটা শিল্প দক্ষতা, এই শিল্প দক্ষতা যদি আধুনিক কবি না হতো তাহলে কিন্তু এটা আসতো না। এই কারণে আমরা বলতে পারি যে জসিমউদ্দিন পল্লী কবি, কিন্তু আধুনিক পল্লী কবি। তাহলে তিনি রাখালি যে কাব্যগ্রন্থ, এই রাখালি কাব্যগ্রন্থটি তিনি তার যে সহযোগী দীনেশচন্দ্র সেনকে তিনি উৎসর্গ করেন। তাহলে মনে রাখবেন যে রাখালি কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়? দীনেশচন্দ্র সেনকে উৎসর্গ করা হয়। আপনারা হয়তো এই কবিতাগুলোর মূল বিষয়গুলো আপনারা জানেন, তো আমরা আজকে একটু বিশদভাবে একটু ব্যাখ্যা করে আপনাদেরকে একটু বলবো, যাতে আপনারা পরীক্ষার মধ্যে প্রশ্ন আসলে উত্তর করতে পারেন। এরপর আমি এটা 30 মার্ক দিয়ে রাখতেছি। এটা হলো নকশিকাঁথার মাঠ, যেটা 1929 সালে এটা প্রকাশিত হয়। তাহলে জসিমউদ্দিনের দ্বিতীয় কাব্যের নাম হলো নকশিকাঁথার মাঠ, অর্থাৎ জসিমউদ্দিন বাংলা সাহিত্যে জসিমউদ্দিন হিসেবে পরিচিত লাভ করার পিছনে যে কবিতাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো নকশিকাঁথার মাঠ। এই কবিতাটি 1929 সালে প্রকাশিত হয় এবং এটি কবির শ্রেষ্ঠ গাথাকাব্য, আখ্যানমূলক কাব্য এবং কাহিনী কাব্য। এবং এই কবিতাটি হলো বিচিত্রা যে পত্রিকা, বিচিত্রা পত্রিকার মধ্যে প্রকাশিত হয়। তাহলে এখানে মনে রাখতে হবে সালগুলো, আমাদের কয়েকটা কবিতা রয়েছে যে কবিতাগুলোর সাল এবং পত্রিকার প্রকাশ এবং চরিত্র, এই তিনটা বিষয় ভালোভাবে মনে রাখতে হবে এবং ছন্দের বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তো এই কাব্যের প্রধান দুইটা চরিত্র হলো, আমরা জানি, সাজু এবং রূপাই। এই কাব্যের মধ্যে 14টি ছোট ছোট অধ্যায় রয়েছে এবং এই 14টি ছোট ছোট অধ্যায়ের মাধ্যমে কবি এখানে প্রতিটি অধ্যায়ে আলাদা করে দৃশ্যপট রচনা করেছেন এবং এই দৃশ্যপটের মাধ্যমে তিনি গ্রামীণ সমাজের একটা চিত্র কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন। দুটি গ্রাম্য ছেলেমেয়ের কাহিনী অবলম্বনে অঙ্কিত হয়েছে এই কাব্যচিত্র বা এই কাহিনী কাব্যটি। তাহলে কবি যখন নকশিকাঁথার মাঠ উপাখ্যানটা রচনা করেছেন, এই উপাখ্যানের ছত্রে ছত্রে তিনি গ্রামের যে নান্দনিক দৃশ্য, সেই নান্দনিক দৃশ্যর চিত্রপট কিন্তু তিনি আমাদের সামনে তুলে ধরেছেন এবং তিনি ছন্দের গাঁথনির মাধ্যমে গ্রামের মাঠঘাট, নদীনালা, খাল বিল সহ গ্রামের যে প্রাকৃতিক নানা দৃশ্য এবং সৌন্দর্য, সেই দৃশ্য এবং সৌন্দর্যের কিন্তু চিত্র তিনি তুলে ধরেছেন। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কাব্যগ্রন্থের মাধ্যমে কবি যে উপমা, রূপক, উৎপ্রেক্ষা এবং অনুপ্রাসের যে সর্বোচ্চ প্রয়োগ, সেই সর্বোচ্চ প্রয়োগটা কিন্তু নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থের মধ্যে দেখিয়েছেন। তাহলে আপনার যদি প্রশ্ন করা হয় কবির কোন কাব্যগ্রন্থের মধ্যে উপমা বা রূপক, উৎপ্রেক্ষার প্রয়োগ সবচেয়ে বেশি, উত্তর হবে নকশিকাঁথার মাঠ। তাহলে নকশিকাঁথার মাঠ তিনি কিভাবে রচনা করেছেন? কারণ তিনি খুব সহজে গ্রামের যে মানুষ, মাটির মানুষ এবং গ্রাম বাংলার যে জনসাধারণ, এই গ্রাম জনসাধারণের সাথে তিনি বন্ধনে জড়িয়েছেন এবং এই বন্ধনের মাধ্যমে কিন্তু তিনি তার নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটি রচনা করেন। নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থের শুরুর দিকে আমরা একটু প্রেক্ষাপটটা দেখি যে 1928 সালে কবি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করতে যান এবং সেখানে তিনি ওই এলাকার রূপাই নামে এক ব্যক্তির সাথে তার পরিচয় ঘটে এবং ওই রূপাই ব্যক্তির জীবনের কাহিনী এবং তার জীবনের যে একটা করুণ সুর, তার জীবনের করুণ কাহিনী নিয়ে তিনি নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থটি রচনা করেন। যদিও এখানে কবির কিছু কাল্পনিকভাবে কিছু দৃশ্যপট ছিল এবং এই দৃশ্যপটের মাধ্যমে তাহলে তিনি বাস্তব চিত্রটা কিন্তু তিনি রূপাই যে চরিত্রটা ছিল সেই রূপাই চরিত্রটাকে গ্রহণ করেছেন এবং এখানে তিনি নিজস্ব কিছু কাল্পনিক চিত্র উপস্থাপন করেছেন। তাহলে পাশাপাশি আমরা হয়তো অনেকে জানি যে আমাদের নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থের যে কাহিনী, যে আমাদের দুইটা পাশাপাশি গ্রাম ছিল, সেই পাশাপাশি গ্রামের দুই তরুণ তরুণী ছিল, রূপাই এবং সাজু। তারা পরস্পরে নিজেদের প্রেমে পড়ে এবং পরবর্তীতে তাদের বিয়ে হয়, কিন্তু জমির ধান কাটা নিয়ে একসময় গ্রাম্য বিবাদে জড়িয়ে পড়ে রূপাই এবং পরবর্তীতে রূপাই জেল হয় এবং সে পরবর্তীতে রূপাই খুনের দায়ে সংসার ত্যাগী হয় এবং এই সংসার ত্যাগে সে
সংসার ত্যাগী হয়ে যায়। এদিকে সাজুর উপায়ের অপেক্ষায় থেকে তার নকশি যে খাতা, সে নকশি খাতার মধ্যে সেলাই করে এবং এই নকশি খাতার মধ্যে তার জীবনের যে সমগ্র চিত্র, সে সমগ্র চিত্র কিন্তু সে নকশি খাতার মধ্যে তুলে ধরে। পরবর্তীতে এই নকশি খাতাটা লিখতে লিখতে শেষ পর্যায়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং পরবর্তীতে রূপাইয়ের আগমনের ফলে সে নকশি খাতাটা দেখে সাজুর যে কবর, সে কবরটা শনাক্ত করে এবং শনাক্ত করার মাধ্যমে রূপাই কিন্তু একইভাবে সাজুর মতো মৃত্যুবরণ করে। তাহলে নকশিকাতার মান উপমা, উৎপ্রেক্ষা এবং চিত্রকল্পের মাধ্যমে এটি তৎকালীন সময়ে কালোত্তীর্ণ হয়ে জসিমউদ্দিনকে অনন্য উচ্চ শিখরে আরোহণ করে নিয়ে গেছে। তাহলে এই নকশিকাতার মাঠ কাব্যগ্রন্থটি মিলফোর্ড কিন্তু অনুবাদ করেন। তিনি দ্য ফিল্ড অফ এমব্রয়ডার্ড কুইল নামে 1939 সালে নকশিকাতার মাঠ কাব্যগ্রন্থটি অনুবাদ করেন। তাহলে এখান থেকে তার নামটা হচ্ছে মিলফোর্ড। তাহলে গ্রন্থের নাম যে ভাষা অনুদিত করে সেটা হলো ইংরেজি ভাষায়, এবং ইংরেজি ভাষায় অনুদিত নাম ছিল দ্য ফিল্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। কত সালে? 1939 সালে। এই তিনটা বিষয় মনে রাখতে হবে। বালুচর জসিমউদ্দিনের তৃতীয় কাব্যগ্রন্থ বালুচর। তো বালুচর রচনা শুরু করার পূর্বে আমরা জসিমউদ্দিনের সাথে রবীন্দ্রনাথের একটা যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য আমরা একটু দেখি। আমরা জানি যে 30-উত্তর দশকের অন্যতম একজন শ্রেষ্ঠ কবি হচ্ছে, বা 30-উত্তর দশককালীন সময়ে ওই সময়কালে প্রভাব বিস্তারকারী কবি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তার যে কাব্যজীবনে চূড়ান্ত পর্যায়ে গিয়েছিলেন 30-উত্তর দশকের সময়। ওই সময়কালে রবীন্দ্রনাথের সাথে 1930 সালে বর্ষা আহ্বান শেষ বর্ষণ নামে একটা নাটিকা অনুষ্ঠানে গিয়ে জসিমউদ্দিনের সাথে রবীন্দ্রনাথের পরিচয় হয়। অর্থাৎ রবীন্দ্রনাথের পরিচয় হয় জসিমউদ্দিনের যে বন্ধু ছিল, সে বন্ধুর নাম ছিল মোহনলাল। এই মোহনলালের মাধ্যমে রবি ঠাকুরের সাথে জসিমউদ্দিনের একটা পরিচয় সাক্ষাৎ হয়। পরবর্তীতে তিনি দেখা সাক্ষাৎ করে রবীন্দ্রনাথকে তার যে প্রথম দুটি কাব্যগ্রন্থ রাখালি এবং নকশিকাতার মাঠ প্রদান করেন, এবং তিনি তাকে তার এই কাব্যের উপর একটা লেখার জন্য অনুরোধ করেন রবি ঠাকুরকে। পরবর্তীতে রবি ঠাকুর এটা লিখেন যে চমৎকারভাবে লিখেছে। এবং কিন্তু বালুচর যখন তিনি লিখেন 1930 সালে বালুচর লিখার পূর্ববর্তী সময়কালে এই কবিতার খণ্ড কয়েকটা কবিতা কিন্তু তৎকালীন সময়ে বিভিন্ন পত্রিকার মধ্যে প্রকাশিত হতে থাকে। এবং এই পত্রিকা প্রকাশিত হওয়ার পরে তৎকালীন যে সমালোচকরা ছিল, সেই সমালোচকরা এটার একটা সমালোচনা করে এবং বলে যে এক কেন্দ্রিক ছন্দ এবং একগুঁয়েমি লেখা। অর্থাৎ আমরা যখন কোনো একটা লেখকে বা কোনো একটা লেখকের লেখা যখন পছন্দ না হয়, তখন আমরা কিন্তু সমালোচনা করি। বর্তমান সময়ে আমরা সমালোচনার মাধ্যম হিসেবে কিন্তু আমরা ফেসবুকে সমালোচনা করি, কিন্তু তৎকালীন সময়ে সমালোচনা হতো পত্রিকার মাধ্যমে। তো জসিমউদ্দিন এই সমালোচনা দেখে তিনি খুব বেশি ব্যথিত হয়ে যান এবং তিনি এই সমালোচনার কথা কিন্তু তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে জানান। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর বলেন যে তার নিজের কাজ চালিয়ে যেতে এবং এই সমালোচনাগুলোকে আঁকড়ে না ধরে নিজের মতো করে কাব্য রচনা করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর জসিমউদ্দিনকে অনুরোধ করেন। এবং কবির এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই অনুপ্রেরণা দেখে তিনি বালুচর কাব্যগ্রন্থটি প্রকাশ করেন, যেটা 1930 সালে। এবং এই কাব্যগ্রন্থটি প্রকাশের পরে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে এই কাব্যের একটি কপি প্রদান করেন। এবং এই কাব্যের সমালোচনায় রবীন্দ্রনাথ তার একটা উক্তি করেন, যে রবীন্দ্রনাথ বলেন যে আমি ভেবেছিলাম তুমি গ্রামের যে মুসলমান সমাজ রয়েছে বা গ্রামের যে সাধারণ মুসলিম সমাজ, সেই মুসলিম সমাজদেরকে নিয়ে তুমি লিখবা, কিন্তু তুমি এটা লিখেছো অন্যভাবে। এই কারণে কবি এটা সমালোচনা করেন এবং এই কারণে জসিমউদ্দিন কিন্তু খুব ব্যথিত হয়ে যান। যদিও পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর এই বিষয়টি উপলব্ধি করে তার যে বালুচর কাব্যগ্রন্থের উড়ানির চর যে কবিতাটা, উড়ানির চর কবিতার একটা সমালোচনা বা একটা আলোচনা কিন্তু তিনি তার লেখার মধ্যে নিয়ে আসেন। তো আমরা একটু দেখি বালুচর কাব্যগ্রন্থ। এবং পরবর্তীকালে জসিমউদ্দিন কিন্তু কবির থেকে এই অনুপ্রেরণা পেয়ে তিনি তার সুজনবাদিয়ার ঘাট কাব্যগ্রন্থটি প্রকাশ করেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে বেশি খুশি হন এই সুজনবাদিয়া ঘাটটা পড়ে। অর্থাৎ এই সুজনবাদিয়া ঘাটে সবচেয়ে আলোচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং বলেন যে এটা আধুনিক বাংলার অন্যতম একটা শ্রেষ্ঠ কাব্য হিসেবে আখ্যায়িত করেন সুজনবাদিয়ার ঘাটকে। আচ্ছা, আমরা একটু দেখি বালুচর কাব্যগ্রন্থ। বালুচর কাব্যগ্রন্থ। তো বালুচর কাব্যগ্রন্থটি 17টি কাব্য নিয়ে 1930 সালে প্রকাশিত হয়। এই কাব্যের মধ্যে আমাদের 17টি কবিতা। এই কাব্যের মধ্যে তিনি ত্রিপদী ছন্দ ব্যবহার করেন।
ত্রিপদী ছন্দ ব্যবহার করেন। এই ত্রিপদী ছন্দের সাথে কিন্তু আমাদের রবি ঠাকুরও জড়িত ছিলেন এবং এই ত্রিপদী ছন্দের প্রয়োগ কিন্তু আমরা দেখি মাইকেল মধুসূদন দত্তের যে পয়ার এবং ত্রিপদী ছন্দ এই ছন্দের প্রয়োগ, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে পয়ার ছন্দ, এই পয়ার ছন্দ অনুপ্রাণিত হয়ে তিনি বালুচরের মধ্যে এই ত্রিপদী ছন্দ ব্যবহার করেন। এই কাব্যে ধরা পড়ে জসীমউদ্দীনের কাব্যভঙ্গির একটি বিশেষ রূপ, সেটি হলো তিনি কবিতাকে বহির্মুখী দৃষ্টিভঙ্গি থেকে অন্তর্মুখী দৃষ্টিভঙ্গির মধ্যে নিয়েছেন। অর্থাৎ তার পূর্বাপর যে দুইটা কাব্য সাহিত্য ছিল রাখালি এবং নকশিকাঁথার মাঠ, এই দুইটা কাব্যগ্রন্থের মধ্যে দৃষ্টিভঙ্গি ছিল বহির্মুখী, সেখান থেকে তিনি তার বালুচর কবিতার মাধ্যমে তিনি অন্তর্মুখী দৃষ্টিভঙ্গিতে মধ্যে নিয়ে আসেন। তাহলে এই কবিতাটার মধ্যে প্রেমের আধিক্য থাকলেও জসীমউদ্দীন কিন্তু এই কাব্যের মধ্যে রচনাশৈলী থেকে তার যে বিশিষ্ট রচনাশৈলী অর্থাৎ লুকোচ উপাদান নিয়ে তার যে কাব্য রচনা, এই কাব্য রচনা থেকে কিন্তু তিনি সরে আসতে পারেন নাই। আমরা গত ক্লাসে আমরা যখন কায়কোবাদ পড়েছিলাম তখন আমি বললাম যে কায়কোবাদের লেখার মূল সুর ছিল প্রেম, এবং তিনি যাই লিখেন না কেন তার কাব্যের সারাংশের মধ্যে কিন্তু তিনি প্রেমটা নিয়ে আসছেন। তো জসীমউদ্দীন যদিও এই কাব্যের শুরুটা তিনি প্রেম দিয়ে শুরু করেছেন, কিন্তু এই কাব্যের মধ্যে লোকজ যে উপাদান অর্থাৎ আমাদের লোকজীবনের যে গ্রামীণ উপাদান, এই উপাদান থেকে কিন্তু তিনি সরে আসতে পারেন নাই, এবং আমরা দেখি তার রচনাশৈলীর মধ্যে কিন্তু লোকজ উপাদানের একটা প্রাধান্য দেখতে পাই। এই কাব্যের মধ্যে অন্তর্গত বিখ্যাত কয়েকটা কবিতা রয়েছে, আপনারা এই কবিতাগুলোর নামগুলো জানতে হবে, কারণ পরীক্ষার মধ্যে হয়তো আসতে পারে যে এই কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। কারণ আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমাদের দেখেন আমাদের প্রত্যেকটা লেখক সম্পর্কে কিন্তু 5টা বা 6টা প্রশ্ন আসবে, কারণ 100টা যে প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু মিলাইতে হবে। তো কাব্যগ্রন্থের মধ্যে আপনাদের এখানে 3টা 4টা বা সর্বোচ্চ হলে 5টা প্রশ্ন কিন্তু আসবে। এই 5টা প্রশ্ন যখন করবে, 2টা প্রশ্ন হচ্ছে সহজ দিবে যেগুলো আমরা পারবো, বা 3টা প্রশ্ন সহজ দিবে, এটা হচ্ছে আমার উপলব্ধি আর কি, এটা হচ্ছে আপনাদের সাথে নাও মিলতে পারে। 3টা প্রশ্ন সহজ ভাষায় দিতে পারে যেগুলো আমরা সবাই পারতে পারি, আর 1টা 2টা প্রশ্ন এই যে এরকম খুঁটিনাটি বিষয়গুলো থেকে দিবে। যেমন যদি প্রশ্ন করা হয় যে ত্রিপদী ছন্দে লেখা জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ কোনটি, উত্তর হবে বালুচর। এটা কিন্তু অনেকেই পারবে না, যারা এই ক্লাসগুলো করবে না বা এই ক্লাসগুলো সম্পর্কে জানবে না, তারা কিন্তু এই পড়াগুলো আশা করি জানবে না। তো এখানে তার কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাগুলোর মধ্যে আমরা দেখি বালুচর, ধানক্ষেত, লাউয়ের পাতার জাংলা, প্রতিদান হলো বিখ্যাত একটা কবিতা, মুসাফির, ঢাকায় সীমার আঁচল এবং উড়ানির চল। এই উড়ানির চল কবিতার নিয়ে আলোচনা করেছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা আমি আলোচনার মধ্যে বলেছিলাম। তো কবিতাগুলো পল্লীর প্রকৃতি যেন আপনি এসে ধরে দিয়েছেন। তো কবির যখন সমালোচনার সবাই যখন কবিকে সমালোচনা নিয়ে খুব মুখ হচ্ছিল, তখন কবি তার প্রতিদান কবিতার মাধ্যমে সমালোচকদেরকে উত্তর দিচ্ছেন যে এভাবে যে আমার এই ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাদি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মুড়ে করেছে পর। এই কবিতার মাধ্যমে কবি সমালোচকদেরকে সমালোচনা না করে বরং তাদেরকে আপন করে নিয়েছেন, এবং তিনি বলেছেন যে মুড়ে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। কবিকে যে বিষ ভরা বান দিয়েছে, কবি তাকে বুক ভরা গান দিয়েছেন। এভাবে কবি হচ্ছে সমালোচকদেরকে তিনি সমালোচনা না করে অন্তর্গত তাদেরকে ভালোবাসার মাধ্যমে প্রতিদান দিয়েছেন। আচ্ছা, এরপরে কবির অন্যতম কাব্যগ্রন্থ সুজন বাদিয়ার ঘাট, যেটা 1933 সালে প্রকাশিত হয়। অর্থাৎ বালুচর কাব্যগ্রন্থে যখন সমালোচনা হয়েছে, রবীন্দ্রনাথ যখন সমালোচনা করেছিল, তখন কবি সুজন বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থটি রচনা করেন, এবং এই কাব্যগ্রন্থটি রচনার মাধ্যমে রবীন্দ্রনাথের থেকে কবি প্রশংসামূলক বাক্য শুনতে পান, এবং রবীন্দ্রনাথ বলেন এই কাব্যটি হচ্ছে অন্যতম শ্রেষ্ঠ একটি কাব্যগ্রন্থ। তাহলে এই কাব্যগ্রন্থটি ছিল কবির একটি গাথা কাব্য, কাহিনী কাব্য, এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কাব্যটি ছিল একটি কাব্য উপন্যাস, অর্থাৎ উপন্যাসের ভঙ্গিতে কিন্তু এই কাব্যটি লেখা ছিল। এই কাব্যটি 1969 সালে ইউনেস্কোর সহযোগী গিপসি ওয়ার্ল্ড নামে অনুদিত হয়। তাহলে গিপসি ওয়ার্ল্ড নামে অনুদিত হয় কোন কাব্যগ্রন্থটি? উত্তর হবে সুজন বাদিয়ার ঘাট। উপন্যাস রচিত শিল্প নৈপুণ্যে এবং সমাজ বাস্তবতার নিখুঁত দলিলের মাধ্যমে এই কাব্যটি তিনি রচনা করেছেন, এবং এই কাব্যের প্রধান যে 2টা চরিত্র ছিল, একটা ছিল সুজন, একটা ছিল দুলি। তাহলে এই কাব্যটি রচনার প্রেক্ষাপটে আমরা একটু দেখি এই কাব্যটি রচনার প্রেক্ষাপটটা কি। এই কাব্যটি তিনি রচনা করেন শিমুলতলি গ্রামের হিন্দু মুসলিম যে দাঙ্গা, সেই দাঙ্গার উপর ভিত্তি করে তিনি মূলত এই কাব্যটি রচনা করেন। এবং আমরা দেখি যে শিমুলতলি যে গ্রাম, সেই শিমুলতলি গ্রামের মধ্যে হিন্দু এবং মুসলিম যে সম্প্রদায় ছিল, তারা দীর্ঘদিনে বসবাস করেছিল, এবং সৌজন্য এবং সম্প্রীতিতে এই 2 সম্প্রদায়ের মধ্যে খুব অন্তরঙ্গ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তো গ্রামের গদাই নামুর মেয়ে ছিল দুলি, এবং সমীর শেখের পুত্র ছিল সুজন। তারা ছিল আবল্য, তারা 2জনেই ছিল আবল্য খেলার সাথী, এবং তারা ছোটকাল থেকে কিন্তু তারা নিজেদেরকে
আলাদা সম্প্রদায় বা আলাদা যে তারা যে দুইজনদের দুই সম্প্রদায়ের এই সম্প্রদায় হিসেবে তারা নিজেদেরকে কল্পনা করতো না, তারা নিজেদেরকে একই একই খেলার সাথে হিসেবে নিজেদেরকে তুলনা করতো। পরবর্তীতে মহরমের উৎসবকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের মধ্যে একটা প্রহর একটা দাঙ্গা সৃষ্টি হয়, এবং এই দাঙ্গার মাধ্যমে আমাদের যে মুসলিম সম্প্রদায়, সেই মুসলিম সম্প্রদায়ের মুসলিম শিমুলতলি গ্রামটা মুসলিম শূন্য হয়। তো পরবর্তীতে হচ্ছে দুলির বাবা দুলির বিয়ে ঠিক করেন অন্য ছেলের সাথে, কিন্তু দুলি বিয়ের আসর থেকে পালিয়ে সুদনের সাথে ঘর বাঁধে গড়াই নদীর তীরে। তাহলে যেহেতু দুলি পালিয়ে গিয়ে সুদনের সাথে ঘর বাঁধে, তখন দুলির বাবা সুদনের নামে মামলা করে, এবং এই মামলায়, অপহরণের মামলায় সুদনের জেল হয়, এবং প্রায় 7 বছরের মতো জেল হয়। এবং জেল থেকে ফেরত এসে দেখে যে দুলি ধনাঢ্য পরিবারের সন্তান কালাচাঁদকে বিয়ে করে, এবং পরবর্তীতে সুজন দুলিকে যখন তার ঘরের মধ্যে পায় না, তখন সে দুলির খোঁজ করে নৌকায় করে সে বিভিন্ন দেশে দেশে বেদের বেশে সে বিভিন্ন দেশে দেশে ভ্রমণ করে, এবং হঠাৎ সে দুলিকে খুঁজে পায়। কিন্তু দুলিকে খুঁজে পাওয়ার পরে দুলি তার সাথে খুব রূঢ় আচরণ করে, এবং এই রূঢ় আচরণের জ্বালা সে সহ্য করতে না পেরে সে বিষ্লরে বড়ি খেয়ে বাঁশির সুরে গড়াই নদীর তীরে সে মৃত্যুবরণ করে। এবং পরবর্তীতে দুলি সেই বাঁশির সুর শুনে পাগল হয়েও একইভাবে সুদনের মতো সে মৃত্যুবরণ করে, এবং মৃত্যুবরণের মাধ্যমে মূলত আত্মহননের পথ বেছে নেয়, এবং মৃত্যুবরণের মাধ্যমে দুইজনের মিলন হয়। তাহলে এই দুইজনের যে মিলন, এই মিলনটা কিন্তু আমরা দেখি মৃত্যুর পরে কিন্তু মিলন হচ্ছে, যেটা আমরা পরিণতিও একটা লক্ষ্য করি। তো এই মৃত্যুর মাধ্যমে মূলত এই আমাদের যে সুজন বাদিয়ার ঘাট, এই সুজন বাদিয়ার ঘাট কাব্যটি শেষ হয়। এছাড়া জসীমউদ্দীনের আমাদের অন্যান্য কিছু কাব্যগ্রন্থ রয়েছে, তার মধ্যে রয়েছে ধানক্ষেত। এই ধানক্ষেতের বিখ্যাত যে কবিতা সেটা হলো নিমন্ত্রণ, যেটা আরও কিছু তার কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে রূপবতী, মাটির কান্না, সকিনা, সুচয়নী। সুচয়নী ছিল কবিতার সংকলন। আমাদের কবিতার সংকলনগুলো মনে রাখতে হবে, যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার কাব্যগ্রন্থের সংকলন ছিল সঞ্চয়িতা, আর কাজী নজরুল ইসলামের ছিল সঞ্চিতা, আর জসীমউদ্দীনের হলো সুচয়নী, যেগুলো কবিতার সংকলন গ্রন্থ ছিল। এছাড়াও মাঝে জননীর কান্দে কাফনের মিছিল ছিল তার অন্যতম কাব্যগ্রন্থ। এরপর আমরা জসীমউদ্দীনের অন্যান্য যে শিশুতোষ কাব্যগ্রন্থ, সেই শিশুতোষ কাব্যগ্রন্থগুলো নিয়ে একটু দেখি। তার প্রথম যে শিশুতোষ কাব্যগ্রন্থ এটা ছিল হাসু। এছাড়াও তার 1 পয়সার বাঁশি নামে একটি শিশুতোষ কাব্যগ্রন্থ রয়েছে, যেখানে তার বিখ্যাত কবিতা আসমানি অন্তর্গত। আসমানির অবস্থান ছিল ফরিদপুর জেলা যে রসুলপুর যে গ্রাম, সেই গ্রামে মূলত আসমানিদের বসবাস ছিল। এছাড়াও তার আরেকটা শিশুতোষ কাব্যগ্রন্থ ছিল, সেটা ছিল ডালিম কুমার। এরপর আমরা জসীমউদ্দীনের নাটকগুলো দেখি। জসীমউদ্দীন বেদের মেয়ে নামে একটি গীতিনাট্য রচনা করেন, বেদের মেয়ে। এছাড়াও তার পদ্মাপান নামে আরেকটি গীতিনাট্য রয়েছে, যেটা 1950 সালে কিন্তু তিনি প্রকাশ করেন। আমরা জানি জসীমউদ্দীনের সাথে রবীন্দ্রনাথের যে পরিবার, এই পরিবারের সাথে একটা গভীর সম্পর্ক ছিল, যেটা আমরা তার জীবন কাহিনী ঠাকুরবাড়ির আঙিনায় এর মধ্যে আমরা দেখি। তো রবীন্দ্রনাথ ঠাকুর জসীমউদ্দীনকে উৎসাহ করেন নাট্য রচনা করার জন্য, এবং তিনি নাটকের প্লট জসীমউদ্দীনকে নিয়ে দেন, নাটকের প্লট লিখে দেন। সেই প্লটকে অবলম্বন করে জসীমউদ্দীন তার পদ্মাপার যে নাটকটা রয়েছে, নাটকটি রচনা করেন। কিন্তু দুঃখের বিষয় হলো, এই নাটকের সম্পূর্ণভাবে শেষ করার পূর্বে কিন্তু আমাদের রবি ঠাকুর মারা যান, এবং এই নাটকটা কিন্তু তিনি তাকে দেখে যেতে পারেননি, এবং এটাই কবিকে পরবর্তী জীবনে অনেক বেশি অনুতপ্ত এবং অনুশোচনা জন্ম দিয়েছিল। এছাড়াও তার আরও কিছু নাটক রয়েছে, যার মধ্যে রয়েছে মধুমালা নিয়ে আমাদের কাজী নজরুল ইসলামও কিন্তু একটা নাটক রয়েছেন, আলিয়া মধুমালা ঝিনিমিনি। এছাড়া রয়েছে পল্লীবধূ, গ্রামের মেয়ে, বাঁশের বাঁশি। এগুলো ছিল জসীমউদ্দীনের অন্যতম কাব্যগ্রন্থ। আমরা একটু তার ভ্রমণ কাহিনীগুলো দেখি। তার ভ্রমণ কাহিনীর মধ্যে রয়েছে চলে মুসাফির হলদে পরীর দেশে, যে দেশে মানুষ বড়, জার্মানির শহর এবং বন্দরে। এখন আমরা একটু দেখি এই যে তার যে ভ্রমণ কাহিনী, এই ভ্রমণ কাহিনীগুলা কোনটা কোন দেশে, এটা কিন্তু আমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে আসতে পারে। অর্থাৎ চলে মুসাফির এটা কোন দেশের ঘটনা, হলদে পরীর দেশে কোন দেশের ঘটনা, যে দেশে মানুষ বড় এটা কোন দেশের ঘটনা। এখন আমরা একটু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তাহলে জসীমউদ্দীনের প্রথম যে ভ্রমণ কাহিনী, এটা ছিল চলে মুসাফির। আমরা জানি জসীমউদ্দীন
তথ্য ও সম্প্রসার বিভাগের তিনি চাকরি করতেন এবং জীবনের শেষ পর্যন্ত তিনি ওই সময়কালে ছিলেন। তো 1950 সালে সরকারি কাজে তিনি আমেরিকাতে গমন করেন। 1950 সালে 1950 সালে তিনি সরকারি কাজে আমেরিকায় ভ্রমণ করেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমেরিকা ভ্রমণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে বা যেভাবে হোক তিনি আমেরিকাতে সরাসরি পৌঁছাতে পারেননি। তাকে বিরতি নিতে হয়েছিল বাহরাইন নামক রাষ্ট্রের মধ্যে, আরব রাষ্ট্র বাহরাইনে, এবং সেখান থেকে তিনি আফগানিস্তানের কাবুল শহর হয়ে লন্ডনে পৌঁছান এবং লন্ডন থেকে তিনি আমেরিকায় গমন করেন। তাহলে এই যে বিভিন্ন দেশে তার গমন, বিভিন্ন দেশে গমনাগমনের মাধ্যমে তিনি বিভিন্ন দেশের মানুষের সংস্কৃতি, সভ্যতা ইত্যাদি দেশের সাথে পরিচিতি লাভ করেন এবং বিশেষত ওই বিভিন্ন দেশের আদিবাসী রয়েছে, সেই আদিবাসীদেরকে নিয়ে মূলত তিনি তার চলে মুসাফির ভ্রমণ কাহিনীটি রচনা করেন। তাহলে চলে মুসাফির এটা কোন দেশের ঘটনা? চলে মুসাফির এটা মূলত বেশিরভাগ ঘটনা ছিল আমেরিকা অঞ্চলের ঘটনা। এবং আমেরিকাতে গিয়ে তিনি তৎকালীন আমেরিকার বিখ্যাত কবি এজরা পাউন্ডের সাক্ষাৎ করেন এবং এজরা পাউন্ড থেকে বিচিত্র অভিজ্ঞতা নিয়ে তিনি তার চলে মুসাফির ভ্রমণ কাহিনী রচনা করেন। তাহলে চলে মুসাফির এজরা পাউন্ডের সাথে তার কখন সাক্ষাৎ হয়? আমেরিকাতে। তাহলে এই যে এই ঘটনাগুলো তিনি তার চলে মুসাফির ভ্রমণ কাহিনীর মধ্যে নিয়ে আসেন। এরপরে তার দ্বিতীয় যে ভ্রমণ কাহিনী সেটা ছিল হলদে পরীর দেশে। আমরা জানি পল্লীকবি জসিমউদ্দিন একজন লোকসঙ্গীত বা লোকসাহিত্যের একজন সংগ্রাহক ছিলেন। তো 60-এর দশকের মাঝামাঝি সময়ে পল্লীকবিকে যুগোস্লাভিয়ায় আমন্ত্রণ জানান আন্তর্জাতিক লোকসাহিত্যে অংশগ্রহণ করার জন্য। আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলনে, এবং তিনি যুগোস্লাভিয়ার আমন্ত্রণে আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলনে যোগদান করেন এবং যুগোস্লাভিয়ার তৎকালীন সময়ে যে এই ঘটনা প্রেক্ষাপটে তিনি তার হলদে পরীর দেশে যে এই ভ্রমণ কাহিনী রচনা করেন এবং এই ভ্রমণ কাহিনী তিনি 1965 সালে প্রকাশিত করেন। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো এই ভ্রমণ কাহিনীর যখন তিনি রচনা করেন, এই ভ্রমণ কাহিনীর মধ্যে কিন্তু আমাদের বাংলার অন্যতম চিত্রশিল্পী এস এম সুলতানের নাম রয়েছে। অর্থাৎ তিনি যুগোস্লাভিয়া থেকে যখন তিনি দেশে আসেন তখন তিনি ঢাকা থেকে করাচিতে গমন করেন এবং করাচিতে গিয়ে তিনি তৎকালীন বাংলার অন্যতম চিত্রশিল্পী এস এম সুলতানের সাথে দেখা করেন এবং এস এম সুলতানের যে বোহেমিয়ান যে জীবন এবং শিল্প সৃজনের প্রেরণা ও ওনার যে করাচিতে স্থানীয় যে বন্ধু ছিল এই বন্ধুদের কথা কিন্তু তার হলদে পরীর দেশে ভ্রমণ কাহিনীর মধ্যে রয়েছে। তাহলে এখান থেকে মনে রাখতে হবে যে পল্লীকবি জসিমউদ্দিনের কোন ভ্রমণ কাহিনীতে এস এম সুলতানের নাম রয়েছে, এটা হলো হলদে পরীর দেশে। তাহলে এগুলো একটু বিশেষভাবে মনে রাখতে হবে। এছাড়া আরেকটা তার তৃতীয় যে ভ্রমণ কাহিনী ছিল সেটা ছিল যে দেশে মানুষ বড়। যে দেশে মানুষ বড়, আমরা জানি 1917 সালে রাশিয়ার মধ্যে বলশেভিক বিপ্লব হয়, যে বিপ্লবের মাধ্যমে রাশিয়ার যে পুরাতন যে জার সরকার ছিল এই সরকারের একটা পতন হয় এবং বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ার যে নতুন
যে গভর্নমেন্ট, সে গভর্নমেন্টের আমন্ত্রণে পল্লীকবি রাশিয়া গমন করেন এবং রাশিয়া গমনের বিচিত্র অভিজ্ঞতার কাহিনী তিনি বর্ণনা করেছেন যে দেশে মানুষ বড় উপন্যাস ভ্রমণ কাহিনীর মধ্যে। তাহলে এটার ঘটনাগুলো বর্ণনা করেছেন তিনি রাশিয়ার নানা বিচিত্র ঘটনা নিয়ে। এবং তিনি 1968 সালে, রাশিয়া তখন সোভিয়েতের অন্তর্ভুক্ত ছিল, এই সোভিয়েতের ভ্রমণের কাহিনী মূলত এই যে দেশে মানুষগুলোর মধ্যে কাহিনী এখানে বর্ণিত হয়েছে। এছাড়াও তার সর্বশেষ যে ভ্রমণ কাহিনী এটা ছিল জার্মানির শহরে এবং বন্দরে। 1972 সালে তিনি তার পরিবারের সাথে সাক্ষাতের জন্য পশ্চিম জার্মানিতে গমন করেন এবং পরিবারের সাক্ষাৎকালীন সময়ে পশ্চিম জার্মানির নানা ধরনের বৈচিত্র্য এবং পশ্চিম জার্মানির যে পরিবর্তন, এই পরিবর্তনের উপর ভিত্তি করে তিনি 1976 সালে জার্মানির শহরে এবং বন্দরে নামে যে ভ্রমণ কাহিনী রয়েছে, এই ভ্রমণ কাহিনীটি তিনি রচনা করেন। তাহলে এটা ছিল তার ভ্রমণ কাহিনী। তাহলে এখানে মনে রাখবেন, চলে মুসাফির হলদে পরিদেশে যে দেশে মানুষ বড়। চলে মুসাফিরটা আমেরিকা ভ্রমণের কাহিনী, হলদে পরিদেশে এটা ছিল যুগোস্লাভিয়াতে ভ্রমণের কাহিনী। যুগোস্লাভিয়া যে দেশে মানুষ বড় এটা ছিল রাশিয়া, বা যেটা আমরা সোভিয়েত ইউনিয়ন বলি। আর জার্মানি মানে এটা পশ্চিম জার্মানিতে ভ্রমণের কালে, পশ্চিম জার্মানিতে ভ্রমণের কালে তিনি যে ভ্রমণ সাহিত্য বিষয়ক যে বা ভ্রমণ বিষয়ক যে কেন্দ্রিক যে লেখাটা লিখেছেন, এগুলোই ছিল তার ভ্রমণ কাহিনীর অন্তর্গত। তাহলে এখানে এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। এটাও স্মৃতিকথার মধ্যে রয়েছে যাদের দেখেছি ঠাকুরবাড়ির আঙ্গিনায়, এবং তার যে আত্মজীবনী, এটা ছিল জীবন কথা। তাহলে আমাদের জসীমউদ্দিন সম্পর্কে এতটুকুর মধ্যে আমাদের কাব্যগ্রন্থ বা ভ্রমণ কাহিনী ছিল। এরপরে আমরা একটু দেখি তার উপন্যাসগুলো। জসীমউদ্দিনের একমাত্র উপন্যাস ছিল বোবা কাহিনী। অর্থাৎ তিনি উপন্যাস কথা সাহিত্যের দিকে কিন্তু তিনি তার বেশি আগ্রহ ছিল না। তিনি মূলত কবিতার দিকে কিন্তু মূলত তার আগ্রহটা সবচেয়ে বেশি ছিল, এবং রবীন্দ্রনাথের অনুপ্রেরণায় কিন্তু আমরা কিছু তার নাট্য সাহিত্যের কিছু অংশ আমরা দেখি। তাহলে তার যে উপন্যাস, সে উপন্যাস ছিল বোবা কাহিনী, যেটা 1964 সালে প্রকাশিত হয়। তৎকালীন সময়ে যে ভূমিহীন যে কৃষক, সে ভূমিহীন কৃষকদের সীমাহীন দুঃখ দুর্দশা, মহাজন এবং জমিদারদের যে শাসন এবং শোষণ, এবং সমাজের মধ্যে যে ভণ্ড ধার্মিক সম্প্রদায়ের যে লোকরা ছিল, তাদের জীবন কাহিনী বাস্তবতার প্রতিফলন দিয়েছেন তিনি বোবা কাহিনীর মাধ্যমে। এবং গরিব দুঃখী মানুষ যে তাদের নিজেদের দুঃখের কথা তাদের প্রতিবাদের সুরে বলতে পারছে না, এই থিমকে অবলম্বন করে কিন্তু তিনি তার বোবা কাহিনী উপন্যাসটা রচনা করেন, যেখানে তিনি নায়ক হিসেবে আজহারকে দেখিয়েছেন। এছাড়াও এই উপন্যাসের অন্যতম চরিত্র ছিল বসির, রহিমউদ্দিন এবং গরিবুল্লাহ। জসীমউদ্দিনের কিছু গান সংকলন রয়েছে, এবং তিনি পল্লী গীতিকার হিসেবে কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ বা আমাদের কাছে খুব বেশি পরিচিত। তার মধ্যে রঙ্গিলা নাইয়ের মাঝি, গাঙের পার এবং জারি গান ছিল অন্যতম সংকলন গ্রন্থ। আমরা জসীমউদ্দিনের কিছু বিখ্যাত বিশেষ উল্লেখযোগ্য কিছু গান, এগুলো আমরা হয়তো অনেকে জানি, তারপর আপনারা জাস্ট একটু পড়ে নেবেন, এগুলো আমি আলোচনা করতেছি না, আপনারা জাস্ট একটা রিডিং পড়লে হয়ে যাবে। এরপর আমরা তথ্যসূত্র আমরা একটু দেখি। আজকের এই লেকচারটা বা জসীমউদ্দিন সম্পর্কিত লেকচারটা আমরা যেখান থেকে অন্তর্ভুক্ত করেছি, তার মধ্যে রয়েছে জসীমউদ্দিন ডক্টর সুনীল কুমার মুখোপাধ্যায়। এই বইটা অনলাইনে পাওয়া যাবে, আপনারা হয়তো আরো বিশদভাবে জানতে গেলে কিন্তু এই বই থেকে পড়তে পারেন। এছাড়াও বুদ্ধদেব বসুর হঠাৎ আলোর ঝলকানি, এবং আমাদের যে সাহিত্য কেন্দ্রিক যে বিভিন্ন পত্রিকা রয়েছে, এই পত্রিকাগুলো থেকে বিশেষত কালি এবং কলম যে পত্রিকা, এই পত্রিকার কলম অংশ থেকে আমাদের আজকের লেকচারটা সংগৃহীত করা হয়েছে। বিহারীলাল 1835 সালে জন্মগ্রহণ করেন, 1894 সালে মৃত্যুবরণ করেন। আধুনিক গীতি কবিতার অন্যতম একজন কবি ছিলেন বিহারীলাল চক্রবর্তী। কবির ব্যক্তিগত জীবনের অনুভূতি এবং গীতোচ্ছ্বাস বিশুদ্ধভাবে তার কবিতার মাধ্যমে ফুটে তুলেছেন। তিনি ছিলেন সৌন্দর্য প্রিয়াসী প্রাকৃতিক প্রেমী কবি। তো বিহারীলাল চক্রবর্তী তার কবিতার মধ্যে তৎকালীন সময়ের সমাজ, সমকাল এবং সমকালীন যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোকে তিনি প্রাধান্য না দিয়ে বরঞ্চ গীতোচ্ছল ভঙ্গিতে তিনি গীতি কবিতার ধারা প্রবর্তন করে গীতি কবিতা রচনা করেছিলেন। এবং তিনি মনের মাধুরী মিশিয়ে প্রাকৃতিক রস আস্বাদন করে এ সকল কাব্যগুলো রচনা করেন, এবং যেটা কিন্তু রবীন্দ্রনাথকে কিন্তু অনেক বেশি প্রভাবিত করেছিল। এই যে তার নিজস্ব একটা প্রকৃতির রস আস্বাদন করে মনের মাধুরী মিশিয়ে গীতোচ্ছল ভঙ্গিতে যে একটা প্রকাশভঙ্গি, এই প্রকাশভঙ্গিটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে অনেক বেশি অনুপ্রাণিত করেছিল। এবং তিনি বিহারীলাল নামে যে প্রবন্ধ রয়েছে,
এই প্রবন্ধের মধ্যে কিন্তু এই সকল বিষয়গুলো তিনি তুলে তুলে ধরেছেন। তাহলে তার কবিতার মধ্যে আমরা দেখি তার কবিতা চরণে চরণে ঢেউ তুলেছেন নূপুর এবং নিক্কণ। তাহলে বাঙালি কবি মানুষকে তিনি বহুমুখী জসীমউদ্দিনের মতো তিনি বহুমুখী অন্তর্দৃষ্টি থেকে অন্তর্মুখী অন্তর্দৃষ্টির মধ্যে নিয়ে এসেছেন, যেটা তার সবচেয়ে বড় অবদান। তাহলে বহুমুখী এবং অন্তর্মুখী দৃষ্টিভঙ্গি কি? বহুমুখী দৃষ্টিভঙ্গি হলো তিনি আমাদের অর্থাৎ আমাদের ভিতরকার অর্থাৎ আমাদের যে নিজের ঘরের যে উপাদানগুলো, এই নিজের ঘরের উপাদানগুলো না রেখে অন্য ঘরের উপাদান, অন্য জায়গার উপাদান বা অন্য দেশের উপাদান লেখার মধ্যে যদি প্রাধান্য দেওয়া হয় তাকে বলা হয় বহুমুখী। যখনই এই লেখাটা নিজের ঘরের মধ্যে নিয়ে আসা হয় তখন তাকে বলা হয় অন্তর্মুখী। তাহলে এই কাজটা কিন্তু বিহারীলাল করতে পারতেন, কারণ তার পূর্ববর্তীকালীন যে লেখকগুলো ছিল, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমাদের মাইকেল মধুসূদন দত্ত, তাদের লেখার মূল সুর ছিল কিন্তু সংস্কৃত ভাষা, অর্থাৎ তারা সংস্কৃত ভাষা থেকে কিন্তু উপাদানগুলো সংগ্রহ করতো, যেটা আমরা তাদের বিভিন্ন কাব্যগ্রন্থের মধ্যে দেখি। মাইকেল তার মেঘনাদবধ কাব্য কিন্তু রামায়ণ থেকে অনুদিত বা রামায়ণ থেকে কিন্তু সারাংশটা নিয়েছেন, রামায়ণ থেকে চরিত্র গ্রহণ করেছেন। তিনি কিন্তু বহুমুখী দৃষ্টিভঙ্গির দিকে তারা নজর দিয়েছেন। কিন্তু বিহারীলাল চক্রবর্তী সর্বপ্রথম তার কবিতার মাধ্যমে বহির্মুখী দৃষ্টিভঙ্গি থেকে তিনি আমাদের যে প্রকৃতির যে উপাদান, আমাদের প্রকৃতির মধ্যে যে একটা উপাদানটা রয়েছে, সেই উপাদানটা রস আস্বাদন করে তিনি অন্তর্মুখী দৃষ্টিভঙ্গির মধ্যে ফিরিয়েছেন, যেটা প্রভাবিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। জন্ম এবং পরিচয় আমরা দেখি বিহারীলাল চক্রবর্তী 25শে মে 1835 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াবাগান অঞ্চলে নিমতলায় জন্মগ্রহণ করেন এবং তার পিতার নাম ছিল দীননাথ চক্রবর্তী। তার পিতা অর্থাৎ তার জন্মের মাত্র 4 বছর বয়সে কিন্তু তার মাতা মারা যান। তার পূর্বপুরুষদের আদিনিবাস ছিল ফরাসডাঙ্গায় এবং পারিবারিক পদবী ছিল কিন্তু চট্টোপাধ্যায়। এটা মনে রাখবেন, বিহারীলাল চক্রবর্তীর পারিবারিক পদবী ছিল কিন্তু চট্টোপাধ্যায়। আমরা হয়তো পরীক্ষার মধ্যে আসছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবী কি, এটা আমরা জানি, কিন্তু বিহারীলাল কিন্তু এখন আসলে যে বিহারীলাল পারিবারিক পদবী কি, যেহেতু এখন বিহারীলাল সম্পর্কে কাব্য সাহিত্যের মধ্যে আলাদাভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, এই কারণে খুঁটিনাটি বিষয়গুলো অবশ্যই জানতে হবে। বাংলা গীতি কবিতার ক্ষেত্রে বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথের গুরু হিসেবে খ্যাত, অর্থাৎ রবীন্দ্রনাথ বিহারীলালকে নিজ গুরু মনে করতেন কিসের ক্ষেত্রে? গীতি কবিতার ক্ষেত্রে। এবং বাংলা সাহিত্যের আধুনিক যে গীতি কবিতা, এই আধুনিক গীতি কবিতার স্রষ্টা ছিলেন বিহারীলাল চক্রবর্তী। এই কারণে রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলালকে বাংলা সাহিত্যের গীতি কবিতার ক্ষেত্রে পুরের পাখি হিসেবে আখ্যায়িত করেছেন। শিক্ষা জীবনটা আমরা একটু দেখি। বিহারীলাল তার গৃহের মধ্যে তিনি সংস্কৃত, ইংরেজি এবং বাংলা সাহিত্য অর্জন করেন এবং কলকাতা সংস্কৃত যে কলেজটা রয়েছে, আমাদের সংস্কৃত কলেজে তিনি 3 বছর অধ্যাপনা করেন। আমরা একটু দেখি বিহারীলাল সাহিত্যকর্ম খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা হয়তো বিহারীলাল যখন পড়লাম, আমরা বিহারীলাল সম্পর্কে জাস্ট তার সারদা সুন্দরী বা সারদা মঙ্গল বা বঙ্গদর্শন, এই 3টা কাব্যগ্রন্থের নাম হয়তো আমাদের সবচেয়ে বেশি পরিচিত। এখন এই 3টা কাব্যগ্রন্থের বাইরেও কিন্তু তার অনেকগুলো কাব্যগ্রন্থ রয়েছে, যেগুলো আমরা আজকে একটু জানবো। তাহলে তার প্রথম যে কাব্যগ্রন্থ সেটা ছিল স্বপ্নদর্শন, যেটা 1858 সালে প্রকাশিত হয়। মনে রাখবেন, অনেকগুলা বইয়ে কিন্তু সঙ্গীত শতকটা প্রথম কাব্যগ্রন্থ হিসেবে দেওয়া হয়েছে। তাহলে এটা কিন্তু হবে না, এটা হবে স্বপ্নদর্শন। এটা একটু মনে রাখতে হবে। তার প্রথম কাব্যগ্রন্থের নাম স্বপ্নদর্শন, যেটা তিনি পূর্ণিমা যে পত্রিকা, এই পূর্ণিমা পত্রিকার মধ্যে তিনি প্রকাশ করেন। তাহলে সংবাদ প্রভাকর, অর্থাৎ আমাদের ঈশ্বরচন্দ্র গুপ্তের যে পত্রিকা সংবাদ প্রভাকর পত্রিকা ছিল, সেই সংবাদ প্রভাকর পত্রিকা এই কাব্যগ্রন্থের বা এই কাব্যের কিন্তু প্রশংসা হিসেবে একটা আর্টিকেল ছাপিয়েছিল পত্রিকার মধ্যে, এবং এটা মূলত ঈশ্বরচন্দ্র গুপ্তই সাজিয়েছিল, অর্থাৎ সমালোচনা না করে একটা আলোচনা হিসেবে পত্রিকায় ছাপিয়েছিল। তাহলে এই গ্রন্থটির বিষয় ছিল দেশ এবং দেশমাতৃকার দুর্ভোগের জন্য গভীর আক্ষেপ, এবং এই আক্ষেপ নিয়ে মূলত তিনি স্বপ্নদর্শন কাব্যগ্রন্থটি রচনা করেন। এছাড়াও তার দ্বিতীয় কাব্যগ্রন্থের নাম ছিল সঙ্গীত শতক, যেটা 1862 সালে প্রকাশিত হয়, এবং এই গ্রন্থের মধ্যে প্রায় 100টির মতো গান অন্তর্ভুক্ত ছিল। তাহলে এই গ্রন্থ সম্পর্কে তার অনাথ বন্ধু রায়কে তিনি লিখেছেন যে 15 থেকে 25 বছর সময়কাল পর্যন্ত তার হৃদয়ের মধ্যে যে ভাবের উদ্গমন ঘটেছে, সেই ভাবের অধিকাংশই তিনি সঙ্গীত শতক কাব্যগ্রন্থের মধ্যে তিনি বর্ণনা করেছেন। তাহলে এই সঙ্গীত শতক কাব্যগ্রন্থটি দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। বঙ্গসুন্দরী খুব গুরুত্বপূর্ণ, আমরা 30টা মার্ক দিয়ে দিচ্ছি। বঙ্গসুন্দরী 1870, বঙ্গসুন্দরী এবং সালটা মনে রাখতে হবে 1870 সালে। তাহলে বিহারীলাল চক্রবর্তী যে গীতি কবিতার মধ্যে তিনি যে বিখ্যাত কবি, এই বিখ্যাত কবি হওয়ার পিছনে বঙ্গসুন্দরী কবিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে বঙ্গসুন্দরী কবিতাটি তার গীতি কবিতার প্রথম সার্থক কাব্যগ্রন্থ, এবং এই কাব্যের মধ্যে তিনি বলেছেন যে সর্বদাই হু হু করে মন,
বিশ্ব যেন মরুর মতন, চারিদিকে ঝালাপালা, কি জ্বলন্ত জ্বালা, অগ্নিকুণ্ডে পতঙ্গ পতন। তাহলে এই যে বিখ্যাত লাইন, এই বিখ্যাত লাইনকে অবলম্বন করে কিন্তু রবীন্দ্রনাথ বিহারীলাল নামে একটি আলোচনা গ্রন্থ লিখেছেন, যেটা শুধু তিনি বিহারীলাল চক্রবর্তীকে নিয়ে লিখেছেন। তাহলে মনে রাখবেন যে বিহারীলাল নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তার এই বিহারীলাল কাব্যগ্রন্থে, এই বিহারীলাল প্রবন্ধ গ্রন্থের মধ্যে তিনি বলেছেন যে আধুনিক বঙ্গ সাহিত্যে এই প্রথম বোধ করি কোনো কবি তার নিজের কথা প্রকাশ করেছেন। অর্থাৎ তার পূর্ববর্তী সময়কালে যে কবি এবং যে রাইটাররা ছিল তারা কিন্তু নিজেদের কথাগুলো প্রকাশ করতে পারেনি। তারা তো প্রকাশ করেছে কিসের কথা? সংস্কৃত ভাষার কথা বা আমাদের হিন্দি ভাষার কথা। এই হিন্দি ভাষা থেকে কিন্তু তারা উপাদান সংগ্রহ করে তারা তাদের কাব্য বা কবিতা বা প্রবন্ধগুলো রচনা করেছেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর এই সমালোচনায় হিসেবে বলেছেন যে আধুনিক গীতি কবিতার ক্ষেত্রে বিহারীলাল চক্রবর্তী প্রথম ব্যক্তি যিনি তার নিজের ভাষাটা প্রকাশ করতে পেরেছেন। তাহলে বিহারীলাল চক্রবর্তী এই বঙ্গ সুন্দরী কবিতায় তিনি বঙ্গনারীর প্রশংসা করেছেন এবং এই বঙ্গনারীর প্রশংসা করতে গিয়ে তিনি এখানে 10টা স্বর্গ ব্যবহার করেছেন। আমরা একটু 10টা স্বর্গের নামগুলো একটু জেনে নিই। সেটা হলো উপহার, নারী বন্দনা, সুরবালা, চিরপরাধিনী, করুণা সুন্দরী, বিষাদিনী, প্রিয় সখী, বিরোহিণী, প্রিয়তমা এবং অভাগিনী। দেখেন এই প্রত্যেকটা নাম কিন্তু বঙ্গের নারীদের নিয়ে। তাহলে এই যে আমরা বললাম বহির্মুখী দৃষ্টিভঙ্গি থেকে তিনি অন্তর্মুখী দৃষ্টিভঙ্গির মধ্যে অন্তর্ভুক্ত করেছেন মূলত তার এই কবিতাগুলোর মাধ্যমে। এবং মনে রাখতে হবে বিহারীলাল চক্রবর্তী এই যে বঙ্গসুন্দরী যে কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থ কিন্তু 2টা সংস্করণ বের হয়। প্রথম সংস্করণে আমরা 9টি স্বর্গ দেখি এবং সর্বশেষ যে সংস্করণ এখানে সুরবালা অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে এখানে আমাদের সর্বমোট 10টা স্বর্গ অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে আমরা দেখি নিসর্গ সৌন্দর্য, যেটা 1870 সালে প্রকাশ হয় এবং এটি তার অবুধ বন্ধু যে পত্রিকা, এটা কিন্তু তিনি পত্রিকাটা নিজেই সম্পাদন করতেন। অবুধ বন্ধু পত্রিকার মধ্যে তিনি প্রকাশ করেন। তাহলে এই কাব্যটিও 7টি স্বর্গে রচিত। এই স্বর্গগুলো হচ্ছে চিন্তা, সমুদ্র দর্শন, বীরঙ্গনা, নবুমণ্ডল, ঝটিকা রজনী, ঝটিকা সম্মুখ এবং প্রভাত। এছাড়া হচ্ছে বন্ধু বিয়োগ। বিহারীলাল চক্রবর্তী 4 জন বন্ধু ছিল, পূর্ণচন্দ্র, কৈলাস, বিজয় এবং রামচন্দ্র এবং তার প্রথমা স্ত্রী অভয়া। এদের মৃত্যু সুখে কবির মনের মধ্যে যে একটা ভাবাবেগ, সেই ভাবাবেগটা তিনি প্রকাশ করেছেন বন্ধু বিয়োগ কাব্যগ্রন্থের মাধ্যমে এবং এই কাব্যগ্রন্থটি কিন্তু পূর্ণিমা পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়া রয়েছে প্রেম প্রবাহিনী। এই প্রেম প্রবাহিনীর মধ্যে 5টি স্বর্গ রয়েছে, পতন, বিরাগ, বিষাদ। এটা প্রেম এবং বিষাদ নিয়ে মূলত এই প্রেম প্রবাহিনী কাব্যগ্রন্থটি রচিত। এখন আমরা একটু দেখি, এটাও 30 মার্ক। আর শারদামঙ্গল কাব্যগ্রন্থ নাকি শারদামঙ্গল কাব্যগ্রন্থ এবং কাব্যগ্রন্থের প্রকাশের সালটা কিন্তু মনে রাখতে হবে 1879 সালে। তো বিহারীলাল চক্রবর্তী তার যতগুলো কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ছিল শারদামঙ্গল কাব্যগ্রন্থ, যেটা 1879 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই কাব্যের মধ্যে 5টা স্বর্গ রয়েছে এবং এই কাব্যের মধ্যে তিনি ত্রিপদী দীর্ঘ স্তবকময় লালিত্যপূর্ণ ভাষায় রচনা করেন। অর্থাৎ তিনি ত্রিপদী ছন্দে মূলত এই কাব্যগ্রন্থটি রচনা করেন। তাহলে আমরা একটু কাব্যের স্বর্গগুলো একটু দেখি। প্রত্যেকটা স্বর্গের মধ্যে কবির ব্যক্তিগত জীবনের উপলব্ধি এবং কবির ব্যক্তিগত জীবনের যে ভাবোচ্ছ্বাস, এই ভাবোচ্ছ্বাসের কথা কিন্তু তিনি প্রত্যেকটা স্বর্গের মধ্যে প্রকাশ করেছেন। যেমন প্রথম স্বর্গের মধ্যে দেখেন এখানে কবি তার মনোজগতে যে একটা কাব্যলক্ষ্মীর বসবাস, সে কাব্যলক্ষ্মী আবির্ভাবের কথা কিন্তু তিনি প্রথম স্বর্গের মধ্যে বর্ণনা করেছেন। এছাড়াও দ্বিতীয় স্বর্গের মধ্যে তার হারানো, তিনি যে আনন্দ লক্ষ্মীকে হারিয়েছেন এই আনন্দ লক্ষ্মীর কথা কিন্তু তিনি বর্ণনা করেছেন তার দ্বিতীয় স্বর্গের মধ্যে। এছাড়াও তৃতীয় স্বর্গের মধ্যে কবি চিত্তের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের কথা কিন্তু তিনি উল্লেখ করেছেন তৃতীয় স্বর্গের মধ্যে। এবং চতুর্থ স্বর্গের মধ্যে হিমালয়ের উদার প্রশান্তির মাধ্যমে কবি চিত্তের মধ্যে যে আশ্বাস লাভ, সে আশ্বাস লাভের কথা বর্ণনা করেছেন। এবং পঞ্চম সর্বশেষ যে স্বর্গ, এই স্বর্গের মধ্যে হিমালয়ের পুণ্যভূমিতে কবির আনন্দ উপলব্ধির চিত্র, সে আনন্দ উপলব্ধির চিত্রের কথা কিন্তু তিনি বর্ণনা করেছেন পঞ্চম স্বর্গের মধ্যে। তাহলে বলা হয়ে থাকে যে শারদা সুন্দরী, শারদামঙ্গল যে কাব্যটি, এই কাব্যটি কিন্তু কবির সম্পূর্ণ জীবনরহিত একটা বিশেষ সৌন্দর্য ধ্যানে রচিত। অর্থাৎ কবির সামগ্রিক জীবনের যে সৌন্দর্য, এই সৌন্দর্যের কথা কিন্তু তিনি শারদামঙ্গল কাব্যের মধ্যে বর্ণনা করেছেন। তাহলে আমরা দেখি ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি পিবি শেলি। তাহলে পিবি শেলি যেভাবে কবিতার মাধ্যমে প্রেমিকাকে উপস্থাপন করেছেন, একইভাবে বিহারীলাল চক্রবর্তীও তার প্রেমিকাকে শারদামঙ্গল হিসেবে উপস্থাপন করে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই ক্ষেত্রে বলা যায় বিহারীলালের সাথে পিবি শেলির একটা আদর্শগত মিল রয়েছে। তাহলে মনে রাখতে হবে বিহারীলালের সাথে পিবি শেলির আদর্শগত মিল রয়েছে কোন কাব্যের মাধ্যমে? শারদামঙ্গল কাব্যের মাধ্যমে। তাহলে এই কবিতার মাধ্যমে তিনি প্রিয়তমা শারদাকে অন্বেষণ করেছেন এবং দীর্ঘ বিরহের পরে হিমাদৃষ্টি করে ভাব সম্মিলনের চিত্র অঙ্কন করে এই কবি
কবি তার কাব্যের পরিসমাপ্তি করেছেন। এরপর আমরা দেখি সাধের মঙ্গল। অনেকে বলে থাকেন যে সাধের মঙ্গল কাব্যটি হলো সারদা মঙ্গল কাব্যের একটা পরিশিষ্ট বা অ্যানেক্স, যেটাকে বলা হয় বৃদ্ধিত একটা অংশ, যেটা 1879 সালে প্রকাশিত হয়। আমাদের দেখেন সারদা মঙ্গল যে কাব্যটা, এটা কিন্তু 1879 সালে, আর সাধের আসন এটি 1889 সালে প্রকাশিত হয়। আবার জনশ্রুতি আছে যে কবি সারদা মঙ্গল কাব্যটি পাঠ করার মাধ্যমে একজন মহিলা বা সম্ভ্রান্ত বিধবা বিবাহিত একজন নারী, তিনি কবিকে একটি আসন বুনে কবিকে উপহার দেন, এবং সে আসনে উপহার দেওয়ার সময় ওই নারী কবিকে প্রশ্ন করেন যে তুমি কাকে ধ্যান করো। এর উত্তরে বিহারীলাল চক্রবর্তী যে লেখা বা উত্তরটা যেভাবে দিয়েছেন, এর দেওয়ার মাধ্যমে তিনি সাধের আসন কাব্যগ্রন্থটি রচনা করেন। এবং কবি এখানে উত্তরের মধ্যে শুরু করছেন যেভাবে, দেয় কাহারে দেবী নিজে আমি জানিনে, কবিগুরু বাল্মীকির ধ্যান দনে চিনিনে। তাহলে এই যে প্রতি উত্তর, যে তোমার ধ্যানটা কি, সে ধ্যানের উত্তরে তিনি বলেছেন যে ধ্যায় কাহারে দেবী আমি নিজে আমি জানিনে, কবিগুরু বাল্মীকির ধ্যান দনে চিনিনে। এই উত্তরের মাধ্যমে তিনি সাধের আসন কবিতাটি শুরু করেন, এবং এই যে শুরু করার মাধ্যমে মূলত তিনি এটাকে একটা কাব্যের মধ্যে রূপান্তর করেন। তাহলে প্রথম দিকে আমরা দেখি এই কাব্যের সূচনার মধ্যে রোমান্টিক মনোবৃত্তি প্রকাশ পেয়েছে, কিন্তু কাব্যের শেষের দিকে আমরা মিস্টিসিজমের একটা প্রভাব দেখতে পারি। এখন আমরা একটু দেখি মিস্টিসিজমটা আসলে কি। এই যে মিস্টিসিজম লিখছে, মিস্টিসিজমটা একটু কি আমরা একটু দেখি, একটু সংক্ষেপে লিখি। সেটা হলো মহাজাগতিক ঐক্যের সাথে একীভূত হওয়ার এক গভীর ও ব্যক্তিগত উপলব্ধি হলো মিস্টিসিজম। মহাজাগতিক ঐক্যের সাথে একীভূত হওয়া এক গভীর ও ব্যক্তিগত উপলব্ধির নামই হলো মিস্টিসিজম বা রহস্যবাদ, যেটাকে আমরা বলি রহস্যবাদ। তাহলে এই কবিতার সাধের আসন কবিতাটি তিনি শুরু করেছিলেন ওই যে সম্ভ্রান্ত নারীর প্রতি উত্তরের মাধ্যমে, যেটাকে আমরা রোমান্টিক মনোবৃত্তি বলতে পারি। তাহলে রোমান্টিক মনোবৃত্তির মাধ্যমে তিনি সাধের আসন কবিতাটি শুরু করেছেন, কিন্তু পরিণতির মধ্যে তিনি মিস্টিসিজমের একটা প্রয়োগ দেখিয়েছেন। এখন আপনাকে যদি প্রশ্ন করে বিহারীলাল চক্রবর্তীর কোন কাব্যের মধ্যে মিস্টিসিজমের প্রভাব রয়েছে, উত্তর হবে সাধের আসন। তাহলে এই যে খুঁটিনাটি যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো পড়ার জন্য মূলত আমাদের ডিটেলস টেক্সটটা একটু পড়তে হবে, বা ডিটেলস আমাদের যে পিডিএফটা একটু পড়তে হবে। তাহলে উপসংহার ছাড়াও এই সাধের আসনের মধ্যে 10টি স্বর্গ বিশিষ্ট, তাহলে তার প্রত্যেকটা কবিতার মধ্যে আমরা দেখি স্বর্গ অন্তর্ভুক্ত, এটার মধ্যেও স্বর্গ বিশিষ্ট। তাহলে প্রথম স্বর্গে এই স্বর্গগুলোর নামটা আমাদের তেমন গুরুত্বপূর্ণ না, তাই জাস্ট আমি পড়ার জন্য লিখে নিয়ে এসেছি, আপনারা চাইলে পড়তে পারেন। তাহলে এই কাব্যের মাধ্যমে বলা হয়ে থাকে তিনি যে সারদা সুন্দরীকে তার সারদা মঙ্গল কাব্যের মধ্যে যে সারদা সুন্দরীকে তিনি অন্বেষণ করেছেন, এই কাব্যের মাধ্যমে তিনি সেই মানুষ লক্ষ্মীর সন্ধান পেয়েছেন, এবং এই সন্ধানের মাধ্যমে তিনি তার কাব্যের একটা পরিসমাপ্তি ঘটান, এবং বলা হয়ে থাকে, অনেকে বলেন যে এটাই তার শ্রেষ্ঠ কাব্য। তাহলে যদি শ্রেষ্ঠ কাব্য বলা হয়, যদি সারদা সুন্দরী থাকে, সারদা মঙ্গল থাকে, তাহলে সারদা মঙ্গল হবে, আর যদি সাধের আসন দেওয়া থাকে তাহলে সাধের আসন দিতে হবে। এছাড়াও তার আরও কিছু কাব্যগ্রন্থ রয়েছে, যেটার মধ্যে আমরা দেখি মায়াদেবী, ধূমকেতু, দেবরানী, নিসর্গ সঙ্গীত, বাউল বিংশতি। এছাড়াও গোদেনী নামে তার একটা কাব্যগ্রন্থ রয়েছে, যেটা তার মৃত্যুর পরে প্রকাশিত হয়। আচ্ছা, এবার আমরা একটু দেখি তার সম্পাদনায় যে পত্রিকাগুলো রয়েছে, পত্রিকাগুলোর মধ্যে তিনি সর্বমোট তিনটা পত্রিকা সম্পাদনা করেন। একটা ছিল পূর্ণিমা, একটা ছিল সাহিত্য সংক্রান্তি, এবং অবুধ বন্ধু। তাহলে এই তিনটা পত্রিকার সাথে তিনি জড়িত ছিলেন, এবং এই তিনটা পত্রিকার মাধ্যমে তিনি যে একজন সাহিত্যিক, তার পাশাপাশি একজন যে দক্ষ সম্পাদক, এটারও তিনি প্রমাণ দিয়েছেন। তাহলে বিহারীলাল উপাধি আমরা দেখি, আমরা জানি বিহারীলালকে বাংলা গীতিকবিতার জনক বলা হয়। তাহলে এই গীতিকবিতা আসলে কি? তাহলে গীতিকবিতা বলা হয় যেখানে কবির ব্যক্তিগত কামনা বাসনা এবং আনন্দ বেদনা প্রাণের অন্তঃস্থল থেকে আবেগকম্বিত সুরে অখণ্ড ভাবমূর্তিতে আত্মপ্রকাশ করে, তাকে মূলত গীতিকবিতা বলা হয়। যেখানে কবি তার ব্যক্তিগত ভাবকল্পনাকে অখণ্ড ভাবমূর্তির মাধ্যমে গান এবং কবিতার মাধ্যমে যখন প্রকাশ করে, তখন তাকে গীতিকবিতা বলা হয়, যেটাকে ইংরেজিতে আমরা লিরিক বলা হয়, যেটাকে আমরা ইংরেজিতে লিরিক বলি। আধুনিক বাংলা গীতিকবিতা যে সূত্রপাত, এই সূত্রপাতটা আমরা দেখি
টপ্পা গান থেকে। মনে রাখবেন এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের বাংলা গীতি কবিতার সূত্রপাত হয় কোথা থেকে? আমাদের বাংলা গীতি কবিতার সূত্রপাত হয় টপ্পা গান থেকে। এবং টপ্পা গানের অন্যতম লেখক ছিলেন রামনিধি গুপ্ত। আমরা জানি এই রামনিধি গুপ্ত তার যে গানগুলো রচনা করত, এই গানগুলোর মধ্যে সামান্য কিছু গীতি কবিতার প্রকাশভঙ্গি লক্ষ্য করি, এবং সেই প্রকাশভঙ্গি থেকে বিহারীলাল রামনিধি গুপ্তকে পাঠ্য করে রামনিধি গুপ্তকে অনুপ্রেরণা হিসেবে ধারণ করে তিনি বাংলা সাহিত্যের মধ্যে গীতি কবিতার একটা সূচনা শুরু করেন। এবং এই ধারার মাধ্যমে কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এই সূচনার সাথে সম্পর্কিত ছিল। তাহলে বিহারীলালই প্রথম বাংলা সাহিত্যের মধ্যে ব্যক্তির আত্মলীনতা, ব্যক্তিগত আবেগ, অনুভূতি ও গীতোচ্ছ্বাস সহযোগে কবিতা রচনা করে নতুন এক ধারা সৃষ্টি করেন, যে ধারাকে রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের ভোরের পাখি হিসেবে আখ্যায়িত করেন। তাহলে রবীন্দ্রনাথ তার প্রবন্ধ বিহারীলালের মধ্যে বলেছেন যে সেই প্রত্যুষে, এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা স্টার মার্ক দিয়ে রাখতেছি, এই লাইনটা কিন্তু আপনারা মনে রাখবেন। এটা হচ্ছে আমাদের যে ওই যে লাইন দিয়ে কতগুলো প্রশ্ন দেওয়া হয় যে এই লাইনটা কোন কাব্যের অন্তর্গত বা এই লাইনটা কে বলেছেন, এখান থেকে কিন্তু এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। এই কারণে আমি এই লাইনটা যে বিহারীলাল প্রবন্ধ থেকে কিন্তু নিয়ে এসেছি। সে প্রত্যুষে লোক জাগে নাই, সাহিত্যকুঞ্জে বিচিত্র কলগীত কুজিত হইয়া উঠে নাই, সেই উষালোকে কেবল একটি ভোরের পাখি সুমিষ্ট সুন্দর সুরে গান ধরিয়াছে, সেই সুর হলো তাহার নিজের। তাহলে এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলালকে উদ্দেশ্য করে তিনি এই উক্তিটি করেছেন। এটা ছিল সমালোচনা। আচ্ছা, বিহারীলাল, আমরা জানি বিহারীলাল ছিলেন প্রকৃতির উপাসক এবং সুন্দরীর উপাসক। বিশ্বের তাবৎ পদার্থের অন্তরালে এক পরম সুন্দরকে তিনি প্রত্যক্ষ করেছেন, এবং এই প্রত্যক্ষ করার মাধ্যমে তিনি তার কবিতার মধ্যে সৌন্দর্যের একটা প্রয়োগ তিনি করেছেন। তাহলে তার কাব্যের মধ্যে যে ক্লাসিক রীতি, এই ক্লাসিক যে রীতি, অর্থাৎ তার পূর্বাপর যে সাহিত্যিকরা ছিল তারা ক্লাসিক রীতিকে অবলম্বন করে তারা সাহিত্য রচনা করেছিলেন, কিন্তু তিনি ক্লাসিক রীতিকে ছিন্ন বিচ্ছিন্ন করে সেই প্রভাব থেকে মুক্ত হয়ে তিনি আধুনিক বাংলা কবিতার নতুন এক ধারা প্রবর্তন করেন, যে ধারাকে আমরা বলি গীতি কবিতার ধারা। তবে বিহারীলাল চক্রবর্তীর কিন্তু কিছু সমালোচনা রয়েছে, আমরা একটু সমালোচনাগুলো দেখি। যে বাংলা গীতি কবিতার এক অভিনব নতুন যুগের সৃষ্টি করলেও তিনি বাংলা গীতি কবিতার সুগন্ধর পুরুষ বা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন না। তবে তিনি একটা ধারার কিন্তু প্রবর্তন করে দিয়েছেন। এ ধারার পর তার পরবর্তী অনুসারীরা কিন্তু সেই ধারাকে অবলম্বন করে গীতি কবিতাকে বাংলা কবিতার অনন্য শ্রেষ্ঠ একটা কবিতা বা ধারার মধ্যে রূপান্তর করেছেন, যেটা আমরা অস্বীকার করতে পারি না। আমাদের পরবর্তী লেখক দীনবন্ধু মিত্র। 1830-1873, এটা হলো তার জন্ম মৃত্যু সাল। দীনবন্ধু মিত্র 19বিংশ শতাব্দীর বাংলা নাটকের ক্ষেত্রে এক উজ্জ্বল নক্ষত্র। তাহলে আমাদের আগের যে দুইজন রাইটার ছিল, এই দুজন রাইটার ছিল জসীমউদ্দিন এবং বিহারীলাল, তারা ছিল কাব্য সাহিত্যের অন্তর্গত লেখক। এখন আমরা নাট্য সাহিত্যের অন্তর্গত বিখ্যাত লেখক দীনবন্ধু মিত্র নিয়ে একটু আলোচনা করব। তাহলে দীনবন্ধু মিত্র আমরা জানি 19বিংশ শতাব্দীর একজন উজ্জ্বল নক্ষত্র এবং অন্যতম শ্রেষ্ঠ রূপকার। 1830 সালে নদিয়া জেলার চৌবেরিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল কালাচাঁদ মিত্র এবং তার পিতৃপ্রদত্ত নাম ছিল গন্ধর্ব নারায়ণ ছিল তার পিতৃপ্রদত্ত নাম। তো দরিদ্র পরিবারে দীনবন্ধু মিত্রের জন্ম, এই কারণে দারিদ্র পরিবারে তিনি তার প্রাথমিক যে শিক্ষাটা, এই শিক্ষাটা তিনি গ্রামের মধ্যে পাঠ করেন, এবং সেখান থেকে পাঠ গ্রহণের পরে কিছুকাল পরে তার পিতা পরিবারের অভাব গোছানোর জন্য তাকে জমিদারের সেরেস্তার কাজে নিযুক্ত করেন। কিন্তু দীনবন্ধু মিত্র ছিলেন শিক্ষার প্রতি অনেক বেশি আগ্রহ এবং অনেক বেশি বিদ্যুৎসাহী। এই কারণে তিনি কলকাতায় জমিদারের যে সেরেস্তার কাজ, এই সেরেস্তার কাছ থেকে পালিয়ে গিয়ে তিনি কলকাতায় ফেরত আসেন, এবং তিনি পিতৃব্যের গৃহে বাসন মেজে তিনি পড়ালেখা করেন। 1846 সালে তিনি দীনবন্ধু নাম গ্রহণ করেন। তাহলে দীনবন্ধু মিত্রের আসল নাম কিন্তু গন্ধর্ব নারায়ণ ছিল। তাহলে তিনি দীনবন্ধু নামটা গ্রহণ করেন কত সালে? 1846 সালে। এবং এই সময় তিনি জেমস লং এর একটা অবৈতনিক একটা বিদ্যালয় ছিল, সেই বিদ্যালয়ের মধ্যে তিনি পড়াশোনা করেন। পরে কলকাতা ব্রাঞ্চ স্কুল থেকে 1850 সালে তিনি শেষ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন, এবং সেই পরীক্ষায় তিনি বৃত্তি লাভ করে হিন্দু কলেজে, বর্তমান যেটা প্রেসিডেন্সি কলেজের মধ্যে ভর্তি হন। 1851 সালে আবার উচ্চতর বৃত্তি লাভ করেন এবং 1852 সালে তৃতীয় শ্রেণী থেকে সিনিয়র বৃত্তি লাভ করেন। প্রত্যেক পরীক্ষায় তিনি বাংলা ভাষা এবং সাহিত্যের মধ্যে নিজের যে কৃতিত্ব, সেই কৃতিত্বের স্বাক্ষর রাখেন, এবং অনেকের মতে যে তিনি এরপরে কিছুকাল শিক্ষাগত করেন। পরবর্তীতে 1853 সালে
অর্থাৎ এটার পক্ষে যুক্তি হলো 1853 সালে টিচারশিপ এক্সামিনেশনে তিনি কৃতকার্য হয়েছিলেন এবং কৃতকার্য হওয়ার পরে তিনি কিছুকাল শিক্ষকতা করেন। কিন্তু আমরা জানি শিক্ষকতার পেশার মধ্যে তৎকালীন সময়ে কোনো তেমন বিশেষ গুরুত্ব ছিল না। বর্তমান সময়ে কিন্তু শিক্ষকতার পেশাকে খুব বেশি একটা গুরুত্ব দেওয়া হয় না, সমাজের চোখে আর কি। অনেকে কিন্তু গুরুত্ব দেয়, কিন্তু আমরা সমাজের চোখে কিন্তু শিক্ষকতায় খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না। এই উপলব্ধি থেকে তিনি পরবর্তীতে 1854 সালে পোস্টমাস্টারের চাকরি গ্রহণ করেন এবং তিনি প্রথম পাটনায় যোগ দেন। 1855 সালে দীনবন্ধু মিত্র পোস্টমাস্টার চাকরিতে যোগ দিয়ে পদোন্নতি লাভ করেন এবং পরবর্তীতে তিনি ওড়িশা, নদিয়া এবং ঢাকা বিভাগে এবং পরবর্তীতে কলকাতা সুপারিনটেন্ডেন্ট পোস্টমাস্টার হিসেবে কাজ করেন। তো লুসাই যুদ্ধের সময়, যখন লুসাই যুদ্ধ সংঘটিত হয়, এই যুদ্ধের সময় অনেকে পোস্টমাস্টারের চাকরি ছেড়ে, অর্থাৎ অনেকে পালাই গেছে, অনেকে চাকরি করে নাই, কিন্তু তিনি পোস্টমাস্টারের থেকে পালাই না গিয়ে তিনি সততার সাথে, দৃঢ়তার সাথে তিনি তার কাজ সম্পাদন করেন এবং তার এই কাজে সন্তুষ্ট হয়ে তৎকালীন ব্রিটিশ সরকার তাকে রায় বাহাদুর 1871 সালে রায় বাহাদুর উপাধি দান করেন। যদিও ডাক বিভাগের উচ্চতর কর্মচারী হয়েও তিনি উপযুক্ত বেতন পাননি, বরং অতিরিক্ত পরিশ্রমের মাধ্যমে, অর্থাৎ চাকরির প্রতি দৃঢ়তা থাকার অতিরিক্ত পরিশ্রমের মাধ্যমে স্বাস্থ্যহানি হয়ে মাত্র 43 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। এবার আমরা একটু দেখি দীনবন্ধু মিত্রের একটু বৈশিষ্ট্য সম্পর্কে। আমরা জানি দীনবন্ধু মিত্র তিনি পরের দুঃখে নিতান্ত কাতর ছিলেন। তার বহিঃপ্রকাশ তিনি দেখিয়েছেন তার নাটকের মধ্যে। গণমানুষের তৎকালীন সময়ে, অর্থাৎ ব্রিটিশ শাসন সময়কালীন সময়ে গণমানুষের যে আর্তনাদ, এই আর্তনাদকে তিনি গভীরভাবে উপলব্ধি করতে পেরেছিলেন, যার ফলস্বরূপ তিনি রচনা করেন তৎকালীন সময়ের বিখ্যাত নাটক নীলদর্পণ নাটকটি। তিনি সর্বপ্রথম বাংলা সাহিত্যে আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে রচনা করেন। অর্থাৎ তার পূর্বকালীন যে সময়ে যে নাট্যকারগুলো ছিল, তারা কিন্তু বাংলার আর্থসামাজিক বা রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু তারা নাটক রচনা করতে পারেনি। তারা মূলত ইতিহাস এবং আমাদের যে পুরাণ বা ধর্মীয় যে সাহিত্য, এই সাহিত্যতেই কিন্তু তারা নাটক রচনা করেছিলেন। কিন্তু দীনবন্ধু মিত্র বাংলা সাহিত্যের প্রথম ব্যক্তি যিনি আর্থসামাজিক প্রেক্ষাপট এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি নাটক শুরু করেন। যদিও দীনবন্ধু মিত্রের বাংলা সাহিত্যে আগমনটা কিন্তু এইভাবে ছিল না। অর্থাৎ ঈশ্বরচন্দ্র গুপ্তের অনুপ্রেরণায় দীনবন্ধু মিত্র বাংলা সাহিত্যে প্রবেশ করেন এবং ঈশ্বরচন্দ্র গুপ্তের অনুপ্রেরণায় সংবাদ প্রভাকর পত্রিকা প্রকাশের জন্য অনুরোধে তাকে কবিতা লেখার জন্য অনুরোধ করেন এবং তিনি কিন্তু বাংলা সাহিত্যের প্রথম সাহিত্য রচনা করেন কিন্তু কবিতার মাধ্যমে। অর্থাৎ প্রথম কিন্তু তিনি 2টা কবিতা রচনা করেন। এই কবিতাগুলো সংবাদ প্রভাকর পত্রিকা ছাপানোর জন্য রচনা করেন। পরবর্তীতে আমরা দেখি তিনি বাংলা সাহিত্যের প্রধান নাট্যকার হিসেবে নিজেকে আবির্ভূত করতে পেরেছিলেন। তাহলে দীনবন্ধু মিত্র মাইকেল প্রবর্তিত পৌরাণিক এবং ঐতিহাসিক নাট্য রচনার পথে না গিয়ে তিনি বাস্তবধর্মী, আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নাটক রচনায় মনোনিবেশ করেন এবং এই নাটকের রচনার মাধ্যমে তিনি নিজেকে অন্যান্য সাহিত্যিকদের মতো অনন্য উচ্চতায় নিজেকে আরোহণ করেন। এখন আমরা দেখি দীনবন্ধু মিত্রের সাহিত্যকর্ম সম্পর্কে। তবে আপনাদের যেহেতু দীনবন্ধু মিত্র নাটকের মধ্যে অন্তর্ভুক্ত এবং তাকে কিন্তু নাটকের মধ্যে রাখা হয়েছে, অর্থাৎ নাট্য সাহিত্যের মধ্যে, তাহলে আপনাদের তার নাটক সম্পর্কে অবশ্যই খুঁটিনাটি বিষয় জানতে হবে। কারণ আমি আগে বললাম যে আমাদের 2টা বা 3টা প্রশ্ন কিন্তু প্রত্যেকটা সাহিত্যিক থেকে পরীক্ষার মধ্যে আসবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের মূল উদ্দেশ্য আমি গত ক্লাসে বলেছি, আমাদের মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে কোর বিষয়গুলো ধরে দেওয়া। আপনারা যে 5 বছরের যে সিলেবাসটা, এই সিলেবাসটা কিন্তু আমাদের 12-13টা ক্লাসের মধ্যে সম্পূর্ণভাবে শেষ করা কিন্তু এটা প্রায় অবাস্তব। যদি কেউ বলে শেষ করতে পারবে তাহলে আমাদের কিন্তু এটা 40-50টার মতো ক্লাস লাগবে। তাহলে 12টা ক্লাসের মধ্যে আমি চেষ্টা করেছি যে আপনাদের কোর বিষয়গুলো, যে বিষয়গুলো পড়ে গেলে আপনারা অন্যান্য বিষয়গুলো আনসার করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আসার জন্য। তো আশা করি আপনারা হতাশ হবেন ইনশাল্লাহ। তো এখান থেকে যে বিষয়গুলো আপনাদেরকে পড়তে বলছি বা পড়ার জন্য অনুপ্রাণিত করছি, সেই বিষয়গুলো আপনারা একটু পড়ে নেবেন। তাহলে দীনবন্ধু মিত্র আমরা জানি তার সাহিত্য জীবন শুরু হচ্ছে কবিতার মাধ্যমে। তিনি ঈশ্বরচন্দ্র গুপ্তের অনুপ্রেরণায় প্রথম কবিতা লেখার হাত দেন এবং তিনি দ্বাদশ কবিতা ও সুরধনী কাব্য নামে 2টা কবিতা রচনা করেন। এই কবিতাগুলো তৎকালীন সময়ে সংবাদ প্রভাকর এবং সংবাদ সাধারণজন পত্রিকায় প্রকাশিত হয়। এরপরে তিনি বাংলা সাহিত্যের নাট্যকার হিসেবে আবির্ভূত হন এবং নাটক রচনার মাধ্যমে তিনি সাহিত্যের নতুন নাট্যকার হিসেবে বাংলা সাহিত্যের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। তার প্রথম যে নাটক নীলদর্পণ, এই নীলদর্পণ নাটকটি 1860 সালে প্রকাশিত হয়। এরপর 1863 সালে তার দ্বিতীয় নাটক নবীন তপস্বিনী এবং পরবর্তীতে তার প্রহসন শতবার একাদশী ও বিয়ে পাগলা বুড়ো প্রকাশিত হয়। 1872 খ্রিস্টাব্দে তার একটা প্রহসন জামাই বারিক প্রকাশিত হয়। মনে রাখবেন জামাই বারিকটা
প্রহসনমূলক নাটক, অর্থাৎ এটা ছিল প্রহসনমূলক যদি পরীক্ষায় প্রহসন এবং নাটক দুটোই যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই উত্তর করতে হবে এটা প্রহসন, কারণ জামাই বারিক যে আমাদের সূচিপত্রের মধ্যে কিন্তু এটা প্রহসন হিসেবে কিন্তু লেখা হয়েছে। পরবর্তীতে 1873 সালে তার সর্বশেষ নাটক কমলা কামিনী প্রকাশিত হয়। আমরা জানি দীনবন্ধু মিত্র নাটক ছাড়াও 2টা কাব্যগ্রন্থ রচনা করেন। তাহলে আমরা তার নাটকগুলো সম্পর্কে খুঁটিনাটি এবং বিস্তারিত বিষয়গুলো জানবো, যেখান থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে নীলদর্পণ নাটক, যেটা 1860 সালে প্রকাশিত হয়। দীনবন্ধু মিত্রের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ যে নাটক সেটা ছিল নীলদর্পণ। সাদেশিকতা, নীল বিদ্রোহ এবং সমসাময়িক বাংলার সমাজ ব্যবস্থার সঙ্গে এই নাটকের যোগাযোগ ছিল অত্যন্ত গভীর। অর্থাৎ এই নাটকটা প্রকাশিত হওয়ার পরে রাজনৈতিকভাবেও কিন্তু এই নাটকটার গুরুত্ব ছিল সবচেয়ে বেশি। তিনি তৎকালীন সময়ে সমসাময়িক বিষয়বলী এবং নীলকরদের যে প্রখর অত্যাচার এদেশের মানুষের উপর, তারা ধানের পরিবর্তে নীলের চাষ করার জন্য ইংরেজরা তৎকালীন সময়ে আমাদের যে গরিব প্রজা, বিশেষ করে কৃষক সম্প্রদায়ের উপর যে অবর্ণীয় অত্যাচার, এই অত্যাচারের উপর ভিত্তি করে কিন্তু তিনি নীলদর্পণ নাটকটি রচনা করেন। যেহেতু সরকারি চাকরি করে, আমি শুরুতে বললাম যে সরকারি চাকরি করে সরাসরি কোনো কিছু উপস্থাপন করা যাবে না, এ কারণে দীনবন্ধু মিত্র এই নাটকের মধ্যে কিন্তু কিছু ছদ্মনাম ব্যবহার করেন। তার মধ্যে রয়েছে নীলকর, বিষধর, দংশন, কাতর, প্রজানিকর, ক্ষেমঙ্করণ, ক্যাঞ্চিত এবং প্রতীক ছদ্মনামে তিনি এই নাটকটি রচনা করেন। এবং এই নাটকটি হচ্ছে তাকে তার নাট্য সাহিত্যের মধ্যে সর্বোচ্চ চূড়া বা সর্বোচ্চ শিখরে কিন্তু নিয়ে গেছে। তো অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এই নাটকের সমালোচনার মধ্যে বলছেন যে নীলদর্পণ নাটক প্রকাশিত হলে এবং এর ইংরেজি অনুবাদ প্রচারিত হলে একদিনে এই নাটকটি বাঙালি মহলে যতটা না প্রশংসিত হয়েছিল, শ্বেতাঙ্গ মহলে অর্থাৎ ইংরেজদের কাছে ঠিক ততটাই ঘৃণিত হয়েছিল। এই নাটক অবলম্বন করে বাঙালি যে স্বদেশপ্রেম এবং জাতীয়তাবাদের এই সূচনা আমরা লক্ষ্য করি। এবং এই নাটক সম্বন্ধে স্বীকৃত মধ্যবিত্ত সম্প্রদায় ও রায়তদের মধ্যে একটি মৈত্রের একটা সম্পর্ক স্থাপন হয়। এবং এর মধ্য দিয়ে শ্বেতাঙ্গ চরিত্রের যে বর্বর এবং নির্যাতনের যে একটা চিত্র, এই চিত্রটা কিন্তু তিনি এই নাটকের মাধ্যমে আমাদের বাঙালি মহলের মধ্যে তিনি তুলে ধরতে পেরেছেন। এটা ছিল আমাদের অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের একটা সমালোচনা। অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে মনে করা হয় নীলদর্পণ যে নাটক, এই নাটকটার প্রথম ইংরেজি যিনি অনুবাদ করেন তিনি ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি মূলত অ্যানেটিভ ছদ্মনামে এই নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন। তবে অনেক আধুনিক গবেষক কিন্তু এই মতটাকে গ্রহণ করে না, এবং তাদের মধ্যে নীলদর্পণ নাটকটি নীলদর্পণ বা দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে প্রকাশ করেন রেভারেন্ড জেমস লং। এটা ছিল অনেকের মতে। তাহলে এখান থেকে 2টা অপশন, একটা হলো নীলদর্পণ নাটকের প্রথম ইংরেজি অনুবাদ করেন কে, উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত, তিনি অ্যানেটিভ ছদ্মনামে এটা লিখেন। এবং যদি বলা হয় দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর এটা নামে কে অনুবাদ করেন, এটা হবে রেভারেন্ড জেমস লং। তাহলে তার যখন ইংরেজি ভাষার মধ্যে তিনি যখন এই নাটকের অনুবাদ প্রকাশ করেন, তখনই এটা খুব আন্দোলনের মতো এটা বিস্ফোরিত হয়, এবং এই কারণে তাকে ব্রিটিশ সরকার বা ব্রিটিশ আদালত কিন্তু তাকে কিন্তু জরিমানা দেয়, তাকে কিন্তু জরিমানা এবং কারাদণ্ড দেয়। তো তৎকালীন সময়ে এই নাটকের যে জরিমানা, এই জরিমানাটা আদালতে প্রদান করেন কালীপ্রসন্ন সিংহ। তাহলে এটি ছিল বাংলা সাহিত্যের প্রথম নাটক যা ইংরেজি ভাষায় অনুদিত হয়। এই নাটকের বাস্তবতা এবং চরিত্রগুলো স্বাভাবিকতার গুণের জন্য অনেকে নীলদর্পণ নাটককে, বিশেষত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নীলদর্পণ নাটকের সাথে আঙ্কেলস টমস কেবিনের সাথে তুলনা করেন। তাহলে আঙ্কেলস টম কেবিনের সাথে কে তুলনা করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন নাটককে তুলনা করা হয়? নীলদর্পণ নাটককে। তাহলে নীলদর্পণ নাটকের যে কাহিনী সূত্র হচ্ছে মূলত একটা বাস্তব ঘটনাকে কেন্দ্র করে। আমরা জানি দীনবন্ধু মিত্র পোস্টমাস্টারে চাকরি করতে গিয়ে বিভিন্ন জায়গায় চাকরি করেছেন। তার মধ্যে তিনি যখন মেহেরপুর অঞ্চলে ছিলেন, সেই মেহেরপুর অঞ্চলের বাস্তব জীবনের চিত্রগুলো তিনি নীলদর্পণ নাটকের মধ্যে প্রকাশ করেন নীলদর্পণ নাম দিয়ে। এবং তিনি যখন ঢাকায় অবস্থান করেছিলেন, সেই ঢাকায় অবস্থানকালে মূলত এই নাটকের কাহিনী তিনি রচনা করেন। তো এই নাটকের অন্যতম বিখ্যাত একটা চরিত্র হলো তুরাব, যেটা নাটকের সবচেয়ে শক্তিশালী একটা চরিত্র। এই নাটকটি প্রথম প্রকাশ হয় ঢাকায় এবং মঞ্চস্থ হয় কিন্তু ঢাকাতে। মনে রাখবেন, নাটকটি প্রকাশ হয় ঢাকায় এবং প্রথম মঞ্চস্থ হয় ঢাকায়। তাহলে বাংলা সাহিত্যের প্রথম কোন নাটকটি ঢাকায় প্রকাশিত হয়? উত্তর হবে নীলদর্পণ। মঞ্চস্থ হয় কোন নাটকটি? নীলদর্পণ। কোথায়? ঢাকায়। তাহলে এই নাটকের অভিনয় দেখতে এসে রুক সাহেবের চরিত্র অভিনেতা অর্ধেন্দু শেখর
মুস্তাফির উপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাগ এবং ক্ষোভে তিনি জুতা মেরে দেন। যদিও অর্ধেন্দু শিকর তার জবানিতে বলেছেন যে এই প্রতিক্রিয়ার ফলে তার কাছে মনে হলো যে তার চরিত্রটাকে তিনি সঠিকভাবে উপস্থাপন করতে পেরেছেন এবং তিনি কিন্তু কোনো ধরনের মাইন্ড করেন নাই। তিনি বরঞ্চ এটাতে তিনি খুশি হয়েছেন এবং তিনি বলেছেন যে যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো একজন প্রতিষ্ঠাতা একজন বিখ্যাত ব্যক্তি জুতা ছুঁড়ে মেরেছে, তার মানে তিনি তার চরিত্রের মধ্যে সার্থক। নীলদর্পণ নাটকের মূল উপজীব্য বিষয় ছিল বাঙালি যে কৃষক এবং ভদ্রলোক যে শ্রেণী, এই শ্রেণীদের প্রতি নীলকর জমিদার বা নীলকর সাহেবদের অকথ্য অত্যাচারের কাহিনী। কিভাবে সম্পন্ন কৃষক গোলক মাধবের পরিবার নীলকর অত্যাচারে ধ্বংস হয়ে গেল এবং সাধুচরণের কন্যা ক্ষেত্রমণির মৃত্যু হলো, তার এক মর্মস্পর্শী চিত্র কিন্তু তিনি অঙ্কিত করেছেন এই নীলদর্পণ নাটকে। এবং তুরাব চরিত্রটি ছিল এই নীলদর্পণ নাটকের সবচেয়ে শক্তিশালী চরিত্র, যা বাংলা সাহিত্যের তার তুলনা খুব কম। এই নাটকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই নাটকের মধ্যে তিনি আঞ্চলিক ভাষাটা সাবলীলভাবে প্রয়োগ করতে পেরেছেন। অর্থাৎ তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে কর্মসূত্রে তিনি পূর্ব এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু তিনি ভ্রমণ করেছেন এবং এই জায়গাগুলো যে আঞ্চলিক শব্দ, এই আঞ্চলিক শব্দগুলোকে তিনি সাবলীল এবং সুন্দরভাবে উপস্থাপন করেছেন দীনবন্ধু মিত্র তার নীলদর্পণ নাটকে, এবং এটাই ছিল দীনবন্ধু মিত্রের অন্যতম একটি কৃতিত্ব। তাহলে দীনবন্ধু মিত্রের এই নাটকের আমরা একটু প্রভাবটা একটু দেখি। এটা ছিল প্রভাব, এই নাটকের প্রভাব। তাহলে দীনবন্ধু মিত্রের এই নাটকটা যখন জেমস লং ইংরেজিতে যখন অনুবাদ করেন, অনুবাদের ফলে এটা ইংল্যান্ডের যে পার্লামেন্ট, এই পার্লামেন্টের মধ্যে কিন্তু চলে যায় এবং এই পার্লামেন্টের মাধ্যমে তারা দেখতে পায় যে নীলকরদের যে অবর্ণনীয় অত্যাচারের কাহিনী কিন্তু তারা জানতে পারে। তো পরবর্তীতে স্বদেশ এবং বিদেশে নীলকরদের বিরুদ্ধে এই নীলদর্পণ নাটক প্রকাশিত হওয়ার পরে একটা গভীর প্রখর একটা আন্দোলনের সূত্রপাত ঘটে। ফলে সরকার বাধ্য হয়ে এই নীলকরদের অত্যাচার রোধ করার জন্য ইন্ডিগো কমিশন বা নীল কমিশন বসাতে বাধ্য হয় এবং আইন করে দিয়ে সরকার নীলকরদের যে বর্বরতা, এই বর্বরতা বন্ধের ব্যবস্থা করা হয়। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তীকালে এই নাটককে, আমরা একটু আগে বললাম যে আঙ্কেল স্টম স্টেভিনের গ্রন্থের সাথে তুলনা করেছেন। এর মাধ্যমে বোঝা যায় এই নাটকের প্রভাব তৎকালীন সময়ে বিশেষ করে বাংলা সাহিত্য এবং বাঙালির যে সমাজের মধ্যে ছিল খুব প্রকট। সমাজের তৃণমূল স্তরের মানুষজনের জীবনকথা এবং সার্থক এবং গভীরভাবে নীলদর্পণ নাটকের মধ্যে উপস্থাপন করতে পেরেছেন দীনবন্ধু মিত্র। অনেকেই এই নাটককে বাংলার প্রথম গণনাটক হিসেবেও স্বীকার করেছেন। আবার বিদেশি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলে এই নাটক বাঙালি জাতীয় জীবনের মধ্যে আমাদের একটা প্রখর জাতীয়তাবাদের একটা সঞ্চার বা একটা চিত্র কিন্তু তিনি তুলে ধরেছেন। যদিও এই পার্টটা হচ্ছে আমাদের সমালোচনা। এবার আমরা একটু দেখি এই নাটকের সমালোচনা কি। তাহলে দীনবন্ধু মিত্রের নাটকের একটা প্রভাব কিন্তু আমার সমাজের মধ্যে লক্ষ্য করি এবং বাংলা সাহিত্যের মধ্যে একটা লক্ষ্য করি। এর প্রভাবটা কিন্তু রাজনৈতিকভাবেও কিন্তু খুব প্রকট ছিল, যেটা আমাদের জাতীয়তাবাদের উন্মেষ ঘটানোর ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কিন্তু তারপরেও দীনবন্ধু মিত্রের এই নাটকটি আঙ্গিকগতভাবে কিছুটা ত্রুটি লক্ষণীয়। এই নাটকের সবচেয়ে বড় ত্রুটি ছিল এই নাটকের অন্তর্গত যে চরিত্র, এই চরিত্রগুলোর মধ্যে একটা দুর্বলতা লক্ষ্য করা যায়। তাহলে বহির্সংঘাতের আধিপত্য মাধ্যমে এই নাটকের কোনো চরিত্রই কিন্তু সম্পূর্ণভাবে বিকাশ লাভ করতে পারেনি। তাহলে নাটকটির মধ্যে যথোপযুক্ত জটিলতা না থাকায় নাটকটির দর্শক মহলের যে আগ্রহ, সে আগ্রহটা ধরে রাখতে পারেনি। সমাজের নিচুতলার বাসিন্দাদের ছবি এই নাটকে অত্যন্ত জীবন্ত হলেও আমরা যে ভদ্রলোক বা ভদ্র সমাজের যে কথা বলেছি, সে ভদ্র সমাজের চরিত্র এবং সংলাপ এর সাথে নাটকের দুর্বলতা লক্ষণীয়। অর্থাৎ ভদ্র সমাজের যে সংলাপ হওয়ার কথা, সেই সংলাপটার মধ্যে নাটকের মধ্যে আমরা লক্ষ্য করি না। এটাই ছিল এই নাটকের সবচেয়ে বড় দুর্বলতা। এবং এই নাটকটি পাঠ্যের মাধ্যমে মনে হয়েছে এই নাটকটির আচরণ এবং সংলাপ অনেকটা কৃত্রিম। এছাড়াও ট্র্যাজিক রচনায় যে সংযম এবং বিচক্ষণতা প্রত্যাশিত, দীনবন্ধু মিত্র ট্র্যাজিক রচনার ক্ষেত্রে তার মাত্রা ছাড়িয়ে এটাকে অতিমাত্রা রূপান্তর করেছেন, যার ফলে এটাকে আমাদের সহজ বা সাবলীল মনে না হয়ে এর মধ্যে আমরা কৃত্রিমতা লক্ষ্য করি। ফলে নাটকের অনেক অংশই মেলোড্রামাটিক বা অতি নাটকীয়তার দোষে দুষ্ট ছিল। তার কারণে যথার্থ ট্র্যাজিক নাটক হিসেবে আমরা দীনবন্ধু মিত্রের এই নাটকটিকে গণ্য করতে পারি না। এই কারণে কিন্তু ট্র্যাজেডি নাটক হিসেবে দীনবন্ধু মিত্রের এই নাটকটি কিন্তু তুলনা করা হয় না, এদের নাট্য দুর্বলতা থাকার কারণে। পরবর্তীতে আমাদের দীনবন্ধু মিত্রের দ্বিতীয় যে নাটক, এটা ছিল রোমান্টিক বা সামাজিক নাটক। এটা আমি লিখে নিয়ে এসেছি যাতে আপনারা কনফিউশন না হন যে যদি প্রশ্ন করা হয় দীনবন্ধু মিত্রের রোমান্টিক নাটক কোনটি বা সামাজিক কমেডি নাটক কোনটি।
এটা যাতে সন্দেহ না হয়, কারণ এটা লিখে নিয়ে আসছে। তাহলে দীনবন্ধু মিত্রের রোমান্টিক বা সামাজিক কমেডি নাটক ছিল নবীন তপস্বিনী। এটা দীনবন্ধু মিত্রের দ্বিতীয় নাটক, যেটা এই নাটকে সমসাময়িক মধুসূদনের যে প্রভাব, সে প্রভাবটা অনেকাংশে লক্ষণীয়। তাহলে এই নাটকে নাট্যবস্তু নেহাতই মামুলি কতকটা রূপকথার তুল্য। তাহলে এই নাটকের ঘটনা ছিল রাজা রমণীমোহনের মা এবং দ্বিতীয় পত্নীর প্ররোচনায় জ্যেষ্ঠ মহিষীকে পরিত্যাগ করলে গর্ভবতী রানী গৃহত্যাগ করে সন্ন্যাস জীবন গ্রহণ করেন, এবং ওই সন্ন্যাস জীবনের ফলে তিনি যেহেতু গর্ভবতী ছিলেন, তার বিজয় নামে একটা পুত্র সন্তান জন্ম হয়। তো বয়প্রাপ্ত হলে বিজয় সভা পণ্ডিত বিদ্যাভূষণের কন্যা কামিনীর প্রেমে পড়ে, এবং কামিনী পরবর্তীতে তাদের প্রেম হয়, এবং তার পিতার যে পিতৃ পরিচয়টা জানা যায়, এবং পিতৃ পরিচয়ের উপর অনুযুক্ত হয়ে পরবর্তীতে কামিনী এবং বিজয়ের একটা মিলন আমরা লক্ষ্য করি। তাহলে এই নাটকের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে এই নাটকের যে চরিত্র কামিনী, অর্থাৎ নবীন তপস্বিনী যার নাম, সেই কামিনী চরিত্রটা কিন্তু এই নাটকের মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য বা সবচেয়ে বেশি প্রাধান্য লাভ করতে পারেনি। এবং দীনবন্ধু মিত্রের যে কৃত্রিমতা, আমরা নীলদর্পণ নাটকের মধ্যে বলেছিলাম যে এই কৃত্রিমতাও কিন্তু এই নাটকের মধ্যে দেখা যায়। এই কারণে এই নাটকটা বাংলা সাহিত্যের মধ্যে যথাযথ গুরুত্ব হিসেবে লক্ষ্য করা যায় না। তো এই নাটকের কিছু সাহিত্যিক বৈশিষ্ট্য আমরা দেখি। এই নাটকের মধ্যে পয়ার এবং সংস্কৃত শ্লোকের ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আমাদের 5 পংক্তি যে পয়ার এবং সংস্কৃত শ্লোকের ব্যবহার করেছে, এবং এই শ্লোকের ব্যবহারের মাধ্যমে নাটকটির যে একটা স্বাভাবিক গতি, সেই স্বাভাবিক গতি থামিয়ে দিয়ে নাটকটিকে একটা স্লথ রূপান্তর করেছে। তাহলে এই যে নাটকের একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের সাথে আমরা শেক্সপিয়ারের এই হলফাস্টের সাথে নাটকের একটা তুলনা আমরা দিতে পারি। তাহলে শেক্সপিয়ারের হলফাস্টের সাথে দীনবন্ধু মিত্রের কোন নাটকের সাদৃশ্য রয়েছে? উত্তর হবে নবীন তপস্বিনী। এছাড়া আমাদের রয়েছে কমলী কামিনী, যেটা দীনবন্ধু মিত্রের তার জীবনের শেষ নাট্যকর্মী। এটা একটু জাস্ট আপনারা একটু দেখে রিডিং পড়লে মোটামুটি হয়ে যাবে। তাহলে এই নাটকের মূল কাহিনী হলো প্রেম, মনে রাখবেন, এই নাটকের মূল কাহিনী হলো প্রেম। এবং এই নাটকটাও ছিল কৃত্রিমতা, অর্থাৎ স্বাভাবিক এবং সরল ভঙ্গিতে ছিল না। এই নাটকটার মধ্যেও কিন্তু তিনি কৃত্রিমতা বর্জন করতে পারেনি। এই কারণে এই নাটকের মধ্যে অনেকগুলো সংলাপ বা অনেকগুলো চরিত্র ছিল যেগুলো নাট্যমঞ্চে অভিনয় করা ছিল অনেকটা দুরূহ ব্যাপার। এছাড়াও রয়েছে লীলাবতী ছিল একটি সামাজিক নাটক। এটাও আপনারা একটু জাস্ট রিডিং করলে মোটামুটি হয়ে যাবে। তারপর রয়েছে জামাই বাড়ি, এটা ছিল আমাদের হাস্যরসাত্মক প্রহসনমূলক নাটক। এটা দীনবন্ধু মিত্রের অন্যতম একটি গুরুত্বপূর্ণ, এটা আমরা স্ট্যান্ডমার্ক দিয়ে দেখছি। 1872 সালের 14 ডিসেম্বর কলকাতার ন্যাশনাল থিয়েটারে এই নাটকটি প্রথম মঞ্চস্থ হয়। বিন্দুবাসিনী এবং বগলার কলহ এবং 2 স্ত্রীর বৃত্তান্ত এই নাটকের মূল কাহিনী। তাহলে এই নাটকের যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো আপনি একটু জাস্ট দেখে নেবেন। তো বঙ্কিমচন্দ্র এই নাটকের সমালোচনায় বলছেন যে জামাই বড়ি নাটকটি হলো 2 স্ত্রীর একটি বৃত্তান্ত, অর্থাৎ 2 স্ত্রীর বৃত্তান্তের প্রকৃত স্বরূপ বা গল্পই হলো এই জামাই বাড়িক নাটকটি। এবং এই নাটকটি যেহেতু একটু হাস্যরসাত্মক পূর্ণভাবে রচনা করা হয়েছে, এ কারণে এই নাটকটি প্রহসনের অন্তর্গত। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, সেটা হলো এই নাটকের অন্তর্গত বিন্দুবাসিনী এবং বগলার কলহ দৃশ্যটি 1926 সালে জানানা যুদ্ধ নামে প্রকাশিত হয়। এটা একটু মনে রাখতে হবে। তাহলে আমাদের উল্লেখযোগ্য চরিত্র হলো বিজয় বল্লভ, যিনি ছিলেন এই নাটকের জামাই চরিত্রের মধ্যে অন্তর্গত। আচ্ছা, এরপরে তার প্রহসনগুলো আমরা একটু দেখি। বিয়ে পাগলা বুড়ো, তার সাথে আমাদের মাইকেল মধুসূদন দত্ত বুড়ো শাড়িকে ঘাড়েরও, এই দুটার মধ্যে মোটামুটি সাদৃশ্যপূর্ণ রয়েছে। এ কারণে অনেকে বলেন যে দীনবন্ধু মিত্রের উপর মাইকেলের একটা প্রভাব লক্ষণীয়। এটা রয়েছে শতবার একাদশী, যেটা আমাদের অনার্সের পাঠ্য বিষয়, এটা আমি স্টার মার্ক দিয়ে রাখতেছি। এটা 1863 সালে এটি প্রকাশিত হয়। তাহলে 19বিংশ শতাব্দীর মধ্যভাগে আমরা জানি যে আমাদের ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত লেখক যারা ছিল, ইয়ং বেঙ্গল গোষ্ঠীর অন্তর্গত যারা ছিল, তাদের পরবর্তী সময়কালে তারা মদ্যপানকে সমাজের আধুনিকতার অন্যতম বৈশিষ্ট্য হিসেবে আখ্যায়িত করে। তাহলে সেই সকল মানুষের বৈশিষ্ট্য নিয়ে, অর্থাৎ মদ্যপান এবং বেশ্যাবৃত্তি, যুবকদের জীবন কাহিনী, তাদের জীবনের যে বিপর্যস্ত অবস্থা, সেই অবস্থার কাহিনী নিয়ে মূলত শতবার একাদশী সামাজিক প্রহসনটি রচনা করেন। তো এতটুকু ছিল আমাদের সিলেবাসের অন্তর্গত সাহিত্যিক। এবার আমরা একটু দেখি সিলেবাসের বহির্ভূত বিশেষ গুরুত্বপূর্ণ কিছু সাহিত্যিক যাদের সম্পর্কে আমাদের পিএসসি প্রশ্ন করে থাকে।
তাহলে এটা বারবার এখানে আমি লিখে নিয়ে আসছি যেটা সিলেবাস বহির্ভূত। তাহলে আমরা একটু দ্রুত আলোচনা করি। আমাদের প্রথম যে রাইটার, এই রাইটারের নাম হলো শামসুর রাহমান। এটা 1929 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 2006 সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন আধুনিক বাংলার কবি এবং রোমান্টিসিজমের ধারার অন্যতম একজন প্রবর্তক। তবে তার সাথে রবীন্দ্রনাথের যে রোমান্টিসিজম, এই রোমান্টিসিজমের সাথে শামসুর রহমানের রোমান্টিসিজমের আমরা একটা পার্থক্য দেখি। সেটা হলো শামসুর রহমান রোমান্টিসিজমের সাথে সমাজতন্ত্রের একটা সমন্বয় তিনি সাহিত্যের মধ্যে নিয়ে এসেছেন এবং এই সমাজতন্ত্র এবং রোমান্টিসিজমের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যের নতুন একটা কাব্যধারা সৃষ্টি করেন। তিনি রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ এবং পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি তার আকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করেন এবং এই আকুণ্ঠ সমর্থন শুধু তিনি মুখে বলেন নাই, বরং এগুলো তিনি তার কবিতার মাধ্যমে কিন্তু প্রকাশ করেছেন। আমাদের নাগরিক জীবনে যে যন্ত্রণা, হতাশা এবং একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন, এ সকল বিষয় ছিল তার নাটকের মূল উপজীব্য বিষয়, তার কবিতা। শামসুর রহমান 1929 সালে পুরান ঢাকার মাহুরটুলিতে জন্মগ্রহণ করেন। এটা ছিল তার মাতুলালয়। তার পৈতৃক নিবাস ছিল নরসিংদী জেলার রায়পুরার পাহাড়তলী গ্রামে। তাহলে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তিনি মূলত মর্নিং নিউজ পত্রিকার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন এবং মুক্তিযুদ্ধকালীন সময়কালে আমরা জানি তিনি মজলুম আদিব ছদ্মনামে লিখতেন। তিনি বাংলাদেশের নাগরিক কবি। তাহলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, আমরা জানি আমাদের বাংলা সাহিত্যে 3 জন নাগরিক কবির কথা আমরা জানি। 3 জন নাগরিক কবি। তাহলে 1 নম্বর হলো ভারতচন্দ্র, 2 নম্বর হলো শামসুর রহমান। আপনারা আমাকে কমেন্টের মধ্যে বলবেন যে 3 নম্বর নাগরিক কবিটা কে। আমরা জানি বাংলা সাহিত্যের 3 জন নাগরিক কবির কথা আমরা জানি, ভারতচন্দ্র রায়গণাকর, শামসুর রহমান এবং 3 নম্বর নাগরিক কবির কথা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। তো তিনি সর্বমোট 65টির মতো কাব্যগ্রন্থ রচনা করেন। তার মধ্যে প্রথম যে কাব্যগ্রন্থ, এটা ছিল প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। এছাড়াও তার বন্দি শিবির থেকে যে কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থের মধ্যে স্বাধীনতার যে যুদ্ধকালীন সময়ে আবেগ এবং প্রত্যাশার কথা প্রাধান্য পেয়েছেন এবং তার কবি খ্যাতির পিছনে বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার উদ্ভব উটের পিঠে চলতে সাথে, সেটা ছিল 1975 থেকে আর 1982 সাল পর্যন্ত দেশে সংগঠিত একাধিক সামরিক অভ্যুত্থান এবং সামরিক শাসনের যাতাকালে শ্রেষ্ঠ দেশ এবং জনগণের যে চরম অবস্থার প্রতিফলন। এই ঘটনার প্রেক্ষাপটে তিনি উদ্ভব উটের পিঠে চলচ্ছে স্বদেশ কাব্যগ্রন্থটি রচনা করেন। এছাড়া তার কিছু কাব্যগ্রন্থ এখানে আমি নিয়ে এসেছি, এগুলো আপনারা একটু দেখবেন। তার রচিত উপন্যাসগুলোর মধ্যে অক্টোপাস, অদ্ভুত আদার এক, নিয়ত মস্তাস আর এলোসিয়া বলাই, এগুলো ছিল তার উপন্যাস। এবং তার রচিত কিছু অন্যান্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে তার জীবনী, আত্মস্মৃতি, স্মৃতির শহর, কালোর ধুলোয় লেখা। এটাগুলো মনে রাখতে হবে, এগুলো ছিল তার আত্মজীবনীমূলক বা স্মৃতিমূলক গ্রন্থ। তার শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে এলাটিং, বেলাটিং, ধান বাংলে, কংদেব, লালফুল কিচ্ছলা। এবং প্রবন্ধ গ্রন্থের মধ্যে আমরা দেখি যে তিনি জীবনানন্দ দাশকে নিয়ে অনেক একটা প্রবন্ধ রেখেছেন, সেটা ছিল আমৃত্যু তার জীবনানন্দ এবং ধরনের আশ্রয়। তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে রয়েছে হাতির সুর, যেটা স্বৈরশাসক আইয়ুব খানকে ব্যঙ্গ করে তিনি রচনা করেছেন। এছাড়া রয়েছে বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা, যেটা 1968 সালে আইয়ুব খান বাংলা ভাষার মতো আরবি উর্দু ভাষার মতো বাংলা ভাষাকে অভিন্ন রোমান হরফে যখন বাংলা ভাষাকে রূপান্তর করতে চেয়েছেন উর্দু ভাষায়, তখন এর প্রতিবাদে তিনি বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা কবিতাটি রচনা করেন। এছাড়াও তারা 1969 সালে 20 জানুয়ারি আসাদের যে হত্যা, এই আসাদের হত্যাকে কেন্দ্র করে তিনি আসাদের ষাট নামে একটি কবিতা রচনা করেন। এছাড়াও তার স্বাধীনতা এবং তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, এগুলো ছিল মুক্তিযুদ্ধ কেন্দ্রিক আমাদের কিছু সাহিত্য। 2 নম্বর আমরা দেখি সৈয়দ শামসুল হক, আমাদের বাংলা সাহিত্যের অন্যতম সব্যসাচী লেখক। অনেকে তাকে সব্যসাচী লেখক, যেটা নিয়ে সমালোচনা রয়েছে। সৈয়দ শামসুল হক তিনি কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, অনুবাদ সহ সাহিত্যের সকল শাখায় সমানভাবে বিচরণ করেন এবং বিচরণের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক হিসেবে নিজেকে আখ্যায়িত করেছেন। আমরা তার উপন্যাসগুলো একটু দেখি। তার প্রথম যে উপন্যাস, সেটা ছিল দেওয়ালের দেশ। এছাড়াও তিনি নিষিদ্ধ লোবান নামে একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রচনা করেছেন, যেটাকে অবলম্বন করে নাসিরুদ্দিন ইউসুফ গেরিলা নামে চলচ্চিত্রে রূপান্তর করেন। এছাড়া আমরা দেখি নীল দর্শন, যেটা মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য উপন্যাস এবং তার ফ্রয়েডের যে লিবিডো তত্ত্ব মানিক বন্দ্যোপাধ্যায় যেটা রচনা করেছিলেন, ফ্রয়েডীয় লিবিডো তত্ত্বকে ধারণ করে তিনি রচনা করেন খেলারাম খেলে যা। যদিও হুমায়ুন আজাদ এই উপন্যাসকে ব্যঙ্গ করে বা উপন্যাসের সমালোচনার মধ্যে বলেছেন যে উপন্যাসটা হলো একটি উপন্যাস।
এছাড়াও তার রয়েছে সীমানা ছাড়িয়ে নামে আরেকটি উপন্যাস। তার দুইটা বিখ্যাত কাব্যনাট্য রয়েছে, তার মধ্যে যেগুলো আমাদের বিশ্ববিদ্যালয় সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাঠ্যসূচি রয়েছে। একটা হলো পায়ের আওয়াজ পাওয়া যায়, একটা হলো নুরুল দিনের সারা জীবন। তাহলে পায়ের আওয়াজ পাওয়া যায় এটি ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য। তাহলে স্বাধীনতা যুদ্ধ শেষে আমাদের মুক্তিযোদ্ধারা যখন গ্রামের মধ্যে ফিরত আসে, তাহলে তাদের যে পদধ্বনি, এই পদধ্বনির উপর অবলম্বন করে আমাদের যে অন্যান্য স্বাধীনতা বিরোধী যে চক্রটা ছিল, তাদের যে মনের ভিতরে যে একটা আশঙ্কা, এই আশঙ্কার উপর ভিত্তি করে পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যটি রচনা করেন। এছাড়াও রয়েছে তার নুরুল দিনের সারা জীবন কাব্যনাট্য, যেটা 1873 সালে রংপুর অঞ্চলে সংগঠিত সামন্তবাদ বিরোধী কৃষক নেতা নুরুল দিনের জীবন কাহিনী নিয়ে তিনি নুরুল দিনের সারা জীবন কাব্যনাট্যটি রচনা করেন। এবং এই কাব্যনাট্যের একটা বিখ্যাত লাইন আছে, যেটা হলো জাগো বাহে কোনোটি সবাই। এটা ছিল নুরুদ্দিনের একটা উচ্ছ্বসিত ডাক, যেখানে তিনি সাধারণ মানুষকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের জন্য, জাগরণের জন্য তিনি ডাক দিয়েছেন যে জাগো বাহে কোনোটি সবাই। এটা যে রংপুর অঞ্চলের লেখা একটা উক্তি। আল মাহমুদ বর্তমান সময়ে খুব বিখ্যাত একজন রাইটার। আমি ফরুক আহমদ পড়ানোর সময় বলেছিলাম যে আমাদের আল মাহমুদ, গুলাম মুস্তফা এবং ফরুক আহমদ সম্পর্কে এবার জানতে হবে। 1936 সালে তার জন্ম এবং 2019 সালে তার মৃত্যু। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ। তো প্রথম দিকে তিনি গ্রাম বাংলার যে আবহমান জীবনধারা, সে আবহমান জীবনধারা এবং গ্রামের নৈসর্গিকতা নিয়ে তিনি প্রথম দিকে তার কবিতা শুরু করলেও এই যে একটা ধারা, এই ধারাটা কিন্তু তিনি ধরে রাখতে পারেনি। পরবর্তীতে তার কবিতার মধ্যে শহর এবং গ্রামীণ জীবনের যে দুঃখ, হতাশা এবং গ্রামীণ জীবনের যে বৈশিষ্ট্য, শহরের জীবনের এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তিনি তুলে ধরেছেন তার কবিতার মধ্যে। তো তার প্রকৃত নাম ছিল মীর আব্দুস শুকুর আল মাহমুদ এবং তিনি বাংলা সাহিত্যের লোকচরিত্র এবং লোকশব্দ ব্যবহারের কিন্তু কৃতিত্ব দেখিয়েছেন। এখন আমরা আল মাহমুদের সাহিত্যগুলো একটু দেখি। তাহলে তার কাব্যগ্রন্থের মধ্যে আমরা দেখি লুকলুকান্দর কাব্যগ্রন্থ, যেটা তার রচিত প্রথম কাব্যগ্রন্থ। এছাড়াও তার সোনালী কাবির নামে একটি বিখ্যাত কাব্যগ্রন্থ রয়েছে, যেখানের মধ্যে 14টি কবিতা ছিল সনেট নিয়ে। তাহলে আল মাহমুদের কোন কাব্যগ্রন্থের মধ্যে সনেট রয়েছে? উত্তর হলো সোনালী কাবিন কাব্যগ্রন্থ। তাহলে গ্রামীণ আবহে রচিত এই অর্থাৎ গ্রামীণ আবহে এই কাব্যগ্রন্থের কাব্যগুলো বা কবিতাগুলো রচিত। এছাড়াও তার কালের কলস, বক্তিয়ারের ঘোড়া, পাখির কাছে, ফুলের কাছে নামে তার কিছু কবিতা রয়েছে। আর উপন্যাসের মধ্যে আমরা দেখি ডাহুকি উপন্যাস, উপমহাদেশ উপন্যাস, যেটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, আগুনের মেয়ে, কাবিলের বোন, যেটা বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, মহান মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রজ্ঞা, স্বাধীনতা এবং নেতৃত্ব বিষয়ের উপর প্রত্যক্ষ ছায়া পড়েছে তার কাবিলের বোন উপন্যাসের মধ্যে। এছাড়াও তার রচিত গল্প গ্রন্থের মধ্যে রয়েছে পানকড়ির রক্ত। এগুলো হয়তো আপনারা অনেকে জানেন, আমি বোঝার সুবিধার্থে, আলোচনার সুবিধার্থে এগুলো নিয়ে এসেছি। তো আমাদের আজকের এই লেকচারটার এতটুকুই ছিল আমাদের অন্তর্গত। আপনারা হয়তো লেকচার অনেক বিষয়গুলো আপনারা জানেন। এখন আমরা একটু এমসিকিউ দেখি। আপনাদের অনেকের দাবি ছিল যে আমাদের এই লেকচারের উপর এমসিকিউ দেওয়ার জন্য। তাহলে এখানে আমরা একটু দেখি। আমরা প্রথম এমসিকিউ, যেটা আমাদের জসিমউদ্দিন নিয়ে রচিত। জসিমউদ্দিনের কবর কবিতায় দাদু শাপলার হাটে কি বিক্রি করেন? আমরা জানি শাপলার হাটে তরমুজ, দাদু হচ্ছে এখানে তরমুজ বিক্রি করে। শাপলার হাটে তরমুজ বেচে 2 পয়সা করে দেরি। পল্লীকবি জসিমউদ্দিনের পল্লী গানসমূহ সংকলিত হয়েছে যেখানে, তাহলে এটা হবে রঙিলা নায়ের মাঝি। আমরা বললাম যে পল্লীকবি জসিমউদ্দিনের যে গানগুলো, এই গানগুলো সংকলিত হয়েছে রঙিলা নায়ের মাঝি সংকলন গ্রন্থের মধ্যে। তাহলে কবি জসিমউদ্দিন রচিত কাব্য কোনটি? এটা আপনারা পারবেন, এখানে আপনারা আনসার করবেন। রঙিলা নায়ের মাঝি, এটাও পারা যাবে। জসিমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছিল? তাহলে উত্তর হবে কি? নকশিকাঁথার মাঠ। তাহলে কবির কবিতাটি কোন ছন্দে রচিত? এটা আপনারা পারবেন। পল্লী কবি জসিমউদ্দিন জন্মগ্রহণ করেন, এটাও পারা যাবে। দাদু কোন হাট, এটাও পারা যাবে। তাদের জসিমউদ্দিনের প্রথম যে কাব্যগ্রন্থের নাম ছিল রাখালি। রাখালি কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? উত্তর হবে 1927 সালে। এছাড়াও এই প্রশ্নের উত্তর কিন্তু আপনারা দিবেন যে জসিমউদ্দিনের ত্রিপদী ছন্দে লেখা কাব্যগ্রন্থ কোনটি? এটার উত্তর কিন্তু আপনারা দিবেন, এটা আমি বলছি না। নকশিকাঁথার মাঠ, এটা পারা যাবে। বেদের মেয়ে গীতি নাট্যকে রচনা করলেন, এটাও পারা যাবে। পদ্মপাণ নাটকটি রচিতাকে, এবং এটার সময়কালটা মনে রাখতে হবে, কারণ এই নাটকের সাথে কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সাদৃশ্য রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই নাটকের যে চিত্রপট, অর্থাৎ এই নাটকের যে প্লট, অর্থাৎ বিস্তৃত কাহিনী, এই প্লটটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বর্ণনা করে দিয়েছেন। এটা মনে রাখতে হবে যে পদ্মপাণ নাটকটির সাথে রবীন্দ্রনাথের যেহেতু সম্পর্ক রয়েছে, নাটকটা সম্পর্কে ভালো করে পড়তে হবে। কবর নাটকটির বিষয়বস্তু, এটাও আপনাদের জন্য। আপনারা আমাকে বলবেন যে কবর নাটকটি, জসিমউদ্দিনের যে কবর নাটক, কবর কবিতা, এই কবর কবিতার বিষয়বস্তুটা কি, এটা আমাকে উত্তর করবেন।
করল কবিতার পণ্ডিত রয়েছে 118টি, এটা আমরা জানি। জসীমউদ্দিন মৃত্যুবরণ করেন 1976 সালে, এটা আপনারা বলবেন। জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত কবিতা কোনটি? তাহলে এটা মনে রাখতে হবে, কবিতা কোনটি, জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত কবিতা। আর পরের প্রশ্নটা দেখেন, জসীমউদ্দিনের কাব্যগ্রন্থ কোনটি? তাহলে এখানে দেখেন মিলনের গান, রাখালি, কল্লোল, কবর, সবগুলা কিন্তু জসীমউদ্দিনের সাথে সম্পর্কিত। যেহেতু কাব্যগ্রন্থ বলা হচ্ছে, এই জন্য এটার উত্তর হবে রাখালি। তাহলে 17 নম্বর উত্তরটা আপনারা আমাকে জানাবেন। রাখালি কার কাব্যগ্রন্থ? মাঝে জননী, আসমানি, দেখতে যদি এগুলো পারা যাবে। জসীমউদ্দিনের রচনা, এটা পারা যাবে। দ্য ফিল্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট, এটা কোনটা ছদ্ম ব্যবহার করা হয়েছে, এটাও আপনারা পারা যাবে। জসীমউদ্দিনের কবর কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? তাহলে এটা আমাকে, এটা হলো কল্লোল পত্রিকা। জসীমউদ্দিনের কোন ধরনের রচনা? বোবা কাহিনী। তাহলে এটা আমাকে উত্তর করবেন। এছাড়া আমরা বিহারীলাল সম্পর্কে একটু দেখি। বাংলা সাহিত্যে সর্বাধিক সমৃদ্ধ ধারা কি? বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা হলো গীতি কবিতা, যেটা বিহারীলাল চক্রবর্তীর মাধ্যমে এই ধারার একটা সূত্রপাত লক্ষ্য করি। তাহলে বাকিগুলা মোটামুটি আমাদের কমন বিষয়। ভোরের পাখি আধুনিক যুগের কাব্য, এটা হচ্ছে আমাদের পরীক্ষার মধ্যে আসছে, এটা বিসিএস এর মধ্যে আসছে। দেন কোনটি আধুনিক যুগের কাব্য? তাহলে এখানে মনসামঙ্গল, অন্নদামঙ্গল, কালিকামঙ্গল, এগুলো সবগুলো ছিল আমাদের মধ্যযুগের মঙ্গল কাব্যের অন্তর্গত। কিন্তু শারদামঙ্গল কাব্যটি হলো আধুনিক যুগের বিহারীলাল চক্রবর্তী রচিত একটি কাব্যগ্রন্থ। কে মহাকাব্য রচিতা নন? তাহলে হেমচন্দ্র কায়কোবাদ এবং নবীনচন্দ্র সেন, তারা তিনজনই কিন্তু মহাকাব্য রচনা করেছেন, কিন্তু বিহারীলাল মহাকাব্য রচনা করে যাননি। ডাবল চলে আসছে। দীনবন্ধু মিত্র, আমরা দেখি নীলদর্পণ নাটক প্রথম মঞ্চস্থ হয় কোথায়? তাহলে আমি বললাম দীনবন্ধু মিত্রের যে নাটক, এটা ঢাকা থেকে প্রকাশিত হয় এবং প্রথম মঞ্চস্থ হয় ঢাকায়। উত্তর হবে ঢাকাতে। ঢাকা থেকে প্রকাশিত হয়। প্রহসন কোনটি? তাহলে এখান থেকে আপনারা আমাকে জানাবেন এবং এটার রচয়িতাকে এটাও জানাবেন। রচয়িতা বুড়ো শালিকের ঘাড়েরও এটা রচয়িতাকে, এটা আমাকে জানাবেন। বাকিগুলোও কার রচনা, এটাও একটু জানতে হবে। আঙ্কেল স্টমস কেবিনের সাথে তুলনা করা হয় কাকে? আমি বললাম যে আঙ্কেল স্টমস কেবিনের সাথে তুলনা করা হয় দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটিকে। তাহলে এই যে তুলনা, এই তুলনার কথা কে বলেছেন? এই প্রশ্নটা উত্তর দিতে হবে। তাহলে শতবার একাদশী প্রহসনটি রচিতাকে পারা যাবে লীলাবতী, পারা যাবে জামাই বাড়িকে, পারা যাবে নীলদর্পণ নাটকের প্রথম ইংরেজি অনুবাদক। এই যে প্রশ্নটা হচ্ছে আমাদের 40তম বিসিএস এর মধ্যে আসছে। যেহেতু প্রথম শব্দটার কথা উল্লেখ করে দিয়েছে, এই কারণে এটা মধুসূদন হবে। আর যদি এখানে মধুসূদন অপশন দেওয়া না থাকতো, তাহলে উত্তর হবে লং সাহেব। নীলদর্পণ নাটকের ইংরেজিতে অনুবাদ করেন কে? মধুসূদন হবে, লং সাহেব হবে। ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে যে সাহিত্যের উপরে সর্বশেষ ক্লাস। তো আমাদের সাহিত্য কেন্দ্রিক যে ক্লাস, এই ক্লাসটা একটা সমাপ্তি হয়েছে। এরপর থেকে আমরা ব্যাকরণ অংশগুলো নিয়ে আলোচনা করব এবং আমাদের পরবর্তী ক্লাসটা হবে ব্যাকরণ উপরে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা আমাকে প্রশ্নগুলো জানাবেন। তো সবাই ভালো থাকবেন। সবার মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।